ভয়ের শুরু এখানে। ইয়েস, ভয়ের শুরু এখানেই। কাছে দূরে যে যেখানে থেকে শুনছেন এই মুহূর্তে রেডিও সারাবেলা ৯৮.৮ FM। এই মুহূর্তে রাতুল আছে আপনাদের সাথে, আমার সাথে রয়েছে শাহাদুল এবং আজকের অতিথিরা। শুরু হয়ে গেল ভৌতিক ঘটনা অবলম্বনে অনুষ্ঠান ভূতবেলা। পুরো একটি সপ্তাহ পর আপনাদের মাঝে আবারও হাজির হয়ে গেলাম। থাকতে চাই পুরো ২ ঘন্টা, অর্থাৎ রাত ১১টা পর্যন্ত। আর প্রতি সপ্তাহে আপনারা জানেন ভৌতিক কিছু ঘটনা যেগুলো আপনাদের সাথে ঘটে যাওয়া, আমার সাথে ঘটে যাওয়া, আমাদের সবার সাথে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা নিয়ে আমাদের সাজানো এই অনুষ্ঠানটি। আজকেও আপনাদেরকে চমৎকার কিছু ঘটনা দিয়ে শুরু করতে চাই ভূতবেলা। আপনাদের মনে জাগাতে চাই ভয়। সেই সাথে আমরা জানবো আমাদের অতিথির কাছ থেকে তার জীবনে ঘটে যাওয়া এবং রেডিও সারাবেলা .fm এ। আর আপনার সাথে ঘটে যাওয়া যদি ভৌতিক ঘটনা থেকে থাকে, আপনি চান আমাদের স্টুডিওতে এসে শেয়ার করতে, সেক্ষেত্রে আমাদেরকে ফোন করতে পারেন একটি নাম্বারে। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 01713484465। আর আরেকটি বিষয় রয়েছে, আপনি যদি চান আপনার ঘটনা আমি পড়ে শোনাই, এটা সেই ক্ষেত্রে সম্ভব যখন দেখা গেল যে আপনি আমাদের স্টুডিওতে আসতে পারছেন না, অর্থাৎ আপনি গাইবান্ধা জেলার বাইরে থেকে শুনছেন। তো সেক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন, আপনার ঘটনাটি নাম, ঠিকানা, ফোন নম্বর সহ লিখে আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন। আপনি যেহেতু ফেসবুক লাইভে দেখছেন আমাদেরকে, তো সেক্ষেত্রে আমাদের লাইভের স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের মেইল অ্যাড্রেসটি ওখানে দেখানো আছে। সেই মেইল অ্যাড্রেসে আপনার ঘটনাটি আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন। তো এই মুহূর্তে আমি আসলে আর সময় অতিবাহিত করব না, আমার হাতে থাকা প্রথম মেইলটিতে চলে যেতে চাই। উনি ঠিক যেভাবে লিখেছেন আমি ঠিক সেভাবেই আপনাদেরকে পড়ে শোনাতে চাই। আসসালামু আলাইকুম রাতুল ভাই, আমি মোহাম্মদ শাহপরান। আশা করি ভালো আছেন। ভূতবেলায় পাঠানো এটি আমার দ্বিতীয় ঘটনা। গত সপ্তাহের ঘটনাটি পড়ে শোনানোর জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। শুরু করছি। ঘটনাটি ঘটেছে আমার এক দাদুর সঙ্গে। সময়টা ১৯৮৫। আমার দাদু সবেমাত্র পুলিশের চাকরি থেকে অবসর গ্রহণ করেন। তখন বর্ষাকাল, মাঠ ঘাট পানিতে ভরা, বেশ মাছ ঢুকেছে এলাকায়। আমার দাদু ও পাশের বাড়ির একজন বড় আব্বু একসাথে মাছ ধরতে যান। ওই দিন রাত ১২টা অথবা ১টা হবে। আমাদের বাড়ির সামনে একটি বড় বিল রয়েছে, যেখান থেকে তারা মাছ ধরতে শুরু করেন। তারা মাছ ধরতে ধরতে অনেক গল্পগুজব করছিলেন, বেশ ভালোই মাছ পেয়েছিলেন। একটা সময়ে তারা দেখতে পান দুটো বড় বড় মাছ। তাই তারা খুব বেশি সময় না নিয়ে মাছ দুটোকে ধরার চেষ্টা করেন। মাছ ধরে ব্যাগের ভেতর রাখে, কিন্তু অদ্ভুত বিষয়, ব্যাগে রাখার পর সেই মাছগুলো থাকে না। এভাবে বেশ কিছুক্ষণ চলতে থাকে। তারপর মাছ ধরতে ধরতে একটা সময় তারা নদীর তীর দিয়ে পার্শ্ববর্তী একটা গ্রামে চলে যায়, যা আমাদের গ্রাম থেকে ঠিক 2টো গ্রাম পরে। তারা বেশ অবাক হয়ে যায়। তারা আর দেরি না করে বাড়ির পথে হাঁটা শুরু করে। এরপর একটা কুকুর বারবার তাদের পায়ের নিচে পড়তে থাকে। তারা হাঁটতে থাকে হাঁটতে থাকে। একটা সময় দেখা যাচ্ছে একটা বিড়াল এবং একটা কুকুর প্রতিনিয়ত তাদের কাছে তাদের পায়ের নিচে চলে আসে। এভাবে অনেকক্ষণ হাঁটতে থাকেন তারা, খুবই বিরক্তও হন। এবং কিছু সময় পর একটা বাঁশঝাড়ের কাছে চলে আসেন। তারা দেখতে পান যে বাঁশঝাড়ের উপরে সাদা কাপড় পরে কেউ একজন বসে আছে। এই দৃশ্যটা দেখে তারা কিছুটা ভয় পেয়ে যায় এবং তারা বাড়ির দিকে আসতে শুরু করে। আস্তে আস্তে যখন তারা সেই নদীর এখানে পৌঁছায়, তারা তখন দেখতে পায় সেই নদীর ওখানে কেউ একজন গোসল করছে। মনে মনে ভাবলো, এত রাত, কে হবে এত রাতে গোসল করছে? তারা ভেবে নেয় যে এটা কোনো মানুষ নয়। অনেক চিন্তা ভাবনা করে তারা এগোতে থাকেন এবং যখন কাছাকাছি আসেন, তারা দেখতে পান একটি ঝলসানো মুখ, একটি ভয়ঙ্কর রূপের একটা মানুষ। এটা দেখে তারা সেখান থেকে দৌড় দেয়। এক সময় পর তারা যখন বাড়ির কাছে নদীর পাড়ে চলে আসে, ওখানে তারা সাঁতার দিয়ে নদীর ওপারে পৌঁছে চলে যায়। এরপর তারা বাড়িতে প্রবেশ করে। সবকিছু বাসায় এসে সব ঘটনা খুলে বলেন
এবং বাড়ির লোকজন শুনে তাদেরকে তেঁতুল খাওয়ান এবং লোহা পানিতে চুবিয়ে সেই পানি তাদেরকে খাওয়ানো হয়। এরপর দিন আমার দাদু বাজার থেকে ফিরে আসার সময় তার কাছে মনে হচ্ছিল পেছন থেকে কেউ যেন হেঁটে আসছে, এমন একটা শব্দ। তিনি শুরুতে বিষয়টাকে পাত্তা দিলেন না। পাত্তা না দিয়ে তিনি হাঁটতে থাকেন। এভাবে কিছুক্ষণ সময়ে হাঁটার পর তিনি চলে আসেন সেই বাঁশঝাড়ের কাছে এবং আগের দিনের ঘটনাটা তার মনে পড়ে যায়। আমি আগেই বলেছিলাম সেই বাঁশঝাড়ের ঘটনাটি। এখানে আসার পর তার সামনে একটি বাঁশ ফেলে রেখেছে কেউ একজন। সেটা লক্ষ্য করে তার মনে পড়ে যে কাল যে সেই সাদা লোকটি তিনি দেখেছিলেন, সেই লোকটাই সেই বাঁশটাকে নিচে ধরে আছে। এটা দেখে কিছুটা ভয় পায় আমার দাদু এবং কি করবে সেটা ভেবে পাচ্ছে না। 7-5 না ভেবে কোরআনের আয়াত পড়তে থাকেন তিনি। অনেকক্ষণ দোয়া পড়েন কিন্তু কোনো কাজ হচ্ছে না। তাই তিনি তার পকেটে থাকা একটি লাইটার দিয়ে একটা সিগারেট জ্বালান, কিন্তু তাতেও কোনো কাজ হচ্ছিল না। তিনি ওখানে আরও প্রায় 2 থেকে 3 ঘন্টার মতো দাঁড়িয়ে থাকেন। তারপর তিনি সেখানে অজ্ঞান হয়ে পড়ে যান। তিনি অজ্ঞান হওয়ার পর একেবারে সকালবেলায় দেখেন তিনি বাড়িতে। তারপর তার সাথে ঘটে যাওয়ার সব ঘটনা শোনা হয় এবং একজন বড় হুজুরের কাছ থেকে তার জন্য একটি তাবিজ এবং পানি পড়া নিয়ে আসা হয়। এবং তারপর থেকে আমার সেই দাদুর সাথে আর কোনো ঘটনা ঘটেনি। এবার ঘটনা 3। আগে যে ঘটনায় বড়ব্বার কথা বলেছিলাম, অর্থাৎ জেঠুর কথা বলেছিলাম, তিনিও একদিন তার বোনের বাড়িতে যেতে ধরেন। তার বোনের বাড়ি ছিল বালুয়া বাজারের গড়দিঘি নামক এক জায়গায়। যেতে যেতে অনেকটা রাত পেরিয়ে যায়। তিনি যখন গড়দিঘির পাশ দিয়ে হেঁটে হেঁটে যেতে ধরেন, তিনি অনুভব করেন যেন তার পেছনে কেউ একজন হেঁটে আসছে। আর ওই সময়টাতে তিনি যখন যাচ্ছিলেন, পুরো রাস্তায় একটা ব্যক্তিও ছিল না। তাই তিনি বিষয়টিকে পাত্তা না দিয়ে তিনি যখন গড়দিঘির পাড়ে উঠে যান, রাস্তায় পৌঁছায়, রাস্তায় থাকা একটি বটগাছের ওপরে তিনি দেখতে পায় একটা সাদা কাপড় পরা মানুষ বসে আছে। তিনি তাকে দেখে ভয়ে ভয়ে সামনে এগিয়ে যেতে থাকে। তিনি তার বোনের বাড়িতে পৌঁছে যান এবং এমন সময় পেছন থেকে একটি ডাক আসে তার জন্য। সেই ডাকটি শুনে তিনি পেছনে ঘোরার সময় তার বোনের বাড়ির গেট থেকে তার বোনের গলার আওয়াজ আসে, কিন্তু তিনি আর পেছন ফেরেন না। তিনি সোজা তার বোনের বাড়িতে ঢুকে পড়েন এবং ঘটনাটি বলার আগেই তিনি মাটিতে অজ্ঞান হয়ে পড়ে যান। তারপর তাকে ঘরে নেওয়া হয় এবং একটি হুজুরকে ডেকে তার শরীর ঝেড়ে নেওয়া হয়। তাকে পানি পড়া দেওয়া হয়। তিনি সুস্থ হন এবং তারপর তার বোনকে সেদিন রাতের পুরো ঘটনা খুলে বলেন। ঘটনা 4। একদিন আমার দাদু ধানের জমিতে কাজ করতে করতে প্রায় সন্ধ্যা পেরিয়ে যায়। তিনি বাড়ি ফেরার পথে একটি লম্বা লোককে দেখতে পান, যার গায়ে ছিল একটি সাদা জুব্বা এবং মাথায় ছিল বেশ লম্বা একটা টুপি। তিনি তাকে দেখে ভদ্রভাবে সালাম দেন এবং বাড়ির দিকে আসতে থাকেন। এবং বাড়িতে আসার পর তিনি গোসল করেন, খাওয়া দাওয়া করেন এবং নামাজ পড়েন। এবং রাত্রেবেলা ঘুমানোর পর ঠিক মাঝরাতে একটি স্বপ্ন দেখতে পান, যে স্বপ্নে ছিল সেই পাঞ্জাবি পরা লোকটা, যিনি তাকে বলছে, তোর সালামের জন্যই আজ তুই বেঁচে গেলি। আমার দাদু মাঝরাতে স্বপ্নটা দেখার পর লাফ দিয়ে বিছানা থেকে ওঠেন এবং ভাবতে থাকেন, এসব কি হলো আমার সাথে, এগুলো আমি কি দেখলাম। পরে আমাদের গ্রামের একটি বড় হুজুরের সাথে তিনি দেখা করেন এবং তার সাথে ঘটে যাওয়া এই ঘটনা বলেন, অর্থাৎ এর ব্যাখ্যা তিনি জানতে চান। যে তিনি রাত্রেবেলা, অর্থাৎ সন্ধ্যার পর তিনি যখন বাসায় ফিরছিলেন, সেই একজন হুজুরের দেখা এবং রাত্রেবেলা সেই হুজুরই তাকে স্বপ্নে এভাবে একটা কথা বলেন, তুই তোর সালামের জন্যই বেঁচে গেলি। তারপর সেই হুজুর তাকে পানি পড়া দেন এবং তাবিজ দেন এবং এরপর তার সাথে আর কোনো ঘটনা ঘটেনি। ঘটনা 5। একদিন আমার দাদি বর্ষাকালে কাপড় ধোয়ার জন্য বাইরে যাবেন। রাতে তিনি আমার দাদুকে ডাকেন এবং দাদু যাওয়ার জন্য তৈরি হচ্ছিলেন। এমন সময় আমার দাদি একা একাই সামনের দিকে বেরিয়ে যান। আমার দাদু ভাবেন তিনি পেছনে আসছেন, কিন্তু দাদি ভাবেন যে দাদু হয়তো বা পেছনে আসছেন, কিন্তু আসলে আমার দাদু তখনও রুম থেকে বের হয়নি। দাদু কেবল যাওয়ার জন্য তৈরি হচ্ছেন। এদিকে আমার দাদি কাপড় ধোয়া শুরু করেন এবং দেখেন যে সামনে একটা সাদা শাড়ি পরা মহিলা বসে আছে
এদিক সেদিক পাত্তা না দিয়ে তিনি তার সাথে মজা করতে থাকেন এবং গল্প করতে থাকেন। এবং তিনি বুঝতে পারেন এটা কোনো অশরীরী কিছু একটা। দাদি সাহসী মানুষ ছিলেন, তাই তিনি একটু মজার ছলে বলেন, তুই আমার ক্ষতি করবি? তুই আমার কোনো ক্ষতি করতে পারবি না। তুই আমার কাছে আসলে আমি তোর ঘাড় মটকে দেব। এমন সময় আমার দাদি বুঝতে পারেন যে আমার দাদু আদৌ সেখানে নেই, তিনি একাই সেখানে রয়েছেন। তিনি অনেকটা ভয় পেয়ে যান এবং কাপড় ধোয়া ওখানে রেখেই ওখান থেকে উঠে পড়েন এবং দৌড়ে তিনি সেখান থেকে চলে আসেন। তারপর যে সাবানটা তিনি নিয়ে গিয়েছিলেন, আচ্ছা, উনি যখন দৌড়াচ্ছিলেন ওনার ঝুড়িতে যে সাবানটা ছিল সেই সাবানটা তার মাটিতে পড়েছিল এবং সেটা তিনি তাকিয়ে দেখেনি। সেখান থেকে যখন দৌড় দেন এবং বাড়িতে চলে আসেন, আচ্ছা এই জায়গাটা একটু মিসিং আছে তথ্য, আমি সরি। এরপর ঘটনাগুলো কেন ঘটেছে, কী জন্য ঘটেছে, আমার দাদু এবং আব্বু এই বিষয়টার একটা সমাধান করতে চান, কারণ প্রতিনিয়তই কারো না কারোর সাথে এই ধরনের ঘটনা ঘটে চলেছে। এরপর আমার আব্বু এবং আমার সেই দাদু মিলে একজন বড় কবিরাজের কাছে যান। তিনি অনেক তন্ত্র মন্ত্র করার পর এবং বোঝার পর জানতে পারেন এটি বড় ধরনের একটি জিনের কাজ, যার বয়স প্রায় 800 বছর। আমার দাদু ও বড়ব্বা যার পিছু নিয়েছিলেন সেটি কোনো বড় ধরনের ক্ষতি করার চেষ্টা করতে পারত, কিন্তু আসলে কোনো ক্ষতি করতে ব্যর্থ হয়। এভাবে বেশ কয়েকবার চেষ্টা করে যখন সে ব্যর্থ হয়, তারপর সেই কবিরাজ জানায় যে বিষয়টি ভালো হবে, কিন্তু জোড়া পাঠা জবাই করে তার রক্ত একটি শ্মশানে দিতে হবে এবং অবশিষ্ট মাংসটি রান্না করে মসজিদের মানুষকে খাওয়াতে হবে, মিলাদ করে নেওয়ার কথা বলেন তিনি। যেমন বলা তেমন কাজ, তারপর সব কিছু করেন এবং তারপর আজ পর্যন্ত কোনো সমস্যা হয়নি। রাতুল ভাই, আমার দাদু মারা যান 2020 সালে। আপনি সহ সেই সকল লিসেনার যারা আমাদের এই স্টোরিটি শুনেছেন, আমার দাদুর জন্য দোয়া করবেন, তিনি যাতে পরলোকে ভালোভাবে থাকতে পারেন। তবে আমার সেই বড়ব্বু এখনও বেশ সুস্থ এবং চলাফেরা করে বেড়ান। তো রাতুল ভাই, এই ঘটনার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। রেডিও সারাবেলার সকল শ্রোতা বন্ধুদেরকে সালাম জানাবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমি একজন 7ম শ্রেণীর ছাত্র। এরপরে উনি লিখেছেন যে সবাই দোয়া করবেন ওনার জন্য, কারণ উনি যেন ভালো রেজাল্ট করতে পারেন। গত সপ্তাহে আমি আমার বন্ধু হাসিব মণ্ডলের ঘটনা, আচ্ছা আগামী সপ্তাহে উনি পাঠাবেন একটা ঘটনা। তারপর উনি ওনার নাম লিখেছেন ইতি মোহাম্মদ শাহপরান, পূর্ব নয়ানপুর, পলাশবাড়ি, গাইবান্ধা। অসংখ্য অসংখ্য ধন্যবাদ শাহপরান, আপনি 7ম শ্রেণীতে পড়েন, তারপর আপনার ঘটনাটি লিখে পাঠিয়েছেন, অনেক অনেক ধন্যবাদ। কিছু জায়গায় ত্রুটি ছিল, আমি আসলে অ্যাডজাস্ট করে নিয়েছি। আর যারা যারা আমাদেরকে এই মুহূর্তে দেখছেন এবং শুনছেন, আপনাদের কার কাছে কেমন লেগেছে এই ঘটনাটি আপনারা আমাদেরকে লিখে জানাতে পারেন। এই মুহূর্তে আমরা লাইভ করছি আমাদের রেডিও সারাবেলার যে ফেসবুক পেজটি রয়েছে সেখান থেকে। আমরা আসলে এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে আপনার কাছে যদি থেকে থাকে এমন কোনো ভৌতিক ঘটনা যেটি চান আমি পড়ে শোনাই, সেক্ষেত্রে আপনাদের ঘটনাটি লিখতে পারেন, লিখে পাঠিয়ে দিতে পারেন আমাদেরকে। আমাদের মেইল অ্যাড্রেসটি হচ্ছে bhoot.sarabeলা@gmail.com। এবং আরেকটি বিষয় রয়েছে, যখন আপনি গাইবান্ধায় আছেন এবং আপনি চান রেডিও সারাবেলা এসে আপনার সাথে ঘটে যাওয়া ভৌতিক ঘটনাটি শেয়ার করতে, সেক্ষেত্রে আমাদেরকে ফোন করতে পারেন আমাদের ফোন নম্বরে। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 01713484465। তো এই মুহূর্তে আমি আসলে আপনাদের কমেন্টগুলোতে যেতাম, বাট যেহেতু আমাদের স্টুডিওতে একজন অতিথি আছেন, আমি তার কাছে চলে যাব এবং তার কাছে তার নাম ঠিকানা জানবো এবং তারপর তার ঘটনা শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো। আচ্ছা, রেডিও সারাবেলা এসে কেমন লাগছে? অনেক ভালো লাগছে। আচ্ছা আচ্ছা, ভূতবেলা শোনা হয়? হ্যাঁ, শোনা হয়। আচ্ছা আচ্ছা, যাই হোক, আপনি যেহেতু ভূতবেলা শুনতেন এবং আজকে আপনি উপস্থিত হয়েছেন ভূতবেলায়, আপনাকে ওয়েলকাম। এবং আমরা শুরুতে জানতে চাই আপনি আসলে কোন ঘটনাটি আমাদের জন্য নিয়ে এসেছেন, কোন ঘটনাটি শুনবো আপনার থেকে প্রথমে? আমি যখন ক্লাস 5-এ পড়ি, আচ্ছা আচ্ছা, তখনকার ঘটনা। হ্যাঁ হ্যাঁ। তখন আমাদের বাড়ির পাশে 2টা পুকুর আছে, সে জি। পুকুরে মাছ চাষ করা হতো। জি, হ্যাঁ হ্যাঁ, আমরা শুনবো। মাছ চাষ করা হতো, সেই চাষ করার জন্য ওই সময় বৃষ্টি হচ্ছিল। বৃষ্টি কারণে প্রচুর পানি হয়ে যায়। আচ্ছা, এতে
আমরা শুনবো, বলেন। এতে যখন আমাদের গ্রামে করা হচ্ছিল, হুম হুম মাছ যেন ভেতরে ঢোকে, হুম হুম, এইরকম বানা বলে সেটাকে বানা। আচ্ছা। সেটা দেওয়ার জন্য আমাদের এক চাচাকে বলা হয়েছিল। হুম হুম, এটা কাজটা করছে পরে সন্ধ্যার পরেই। জি। পরে যখন আরো রাত গভীর হয়, হুম, তখন আমার আব্বু রাত 11টা বাজে, হুম হুম, তখন সে দেখতে যায় কি পরিস্থিতি, মাছ আচ্ছা। বের হচ্ছে কিনা, মাছ ঢুকছে, হুম, দেশি মাছ। জি। এই কারণে যাওয়ার জন্য বের হচ্ছে। আমি তখন কাজে শুরু করি বা একটু মানে বায়না ধরেন যে বায়না ধরি আপনিও যাবেন মাছ সাথে। মাছ আচ্ছা আচ্ছা। এটা আমাকে নিতে চাচ্ছিল না। হুম হুম, এরপরও আমি অনেকক্ষণ করার পরে আব্বু আমাকে নিয়ে যায়। আচ্ছা। নিয়ে যাওয়ার পরে দেখি মাছ বের হচ্ছে না, কিন্তু পানি যাচ্ছে। পানিটা বের হচ্ছে আমাদের ওখানে, এটা জঙ্গল আছে, জঙ্গলের পাশে কবরস্থানও আছে। আচ্ছা। সেখান থেকে হুড় করে শব্দ আসছে। হুম হুম হুম, শব্দ আসাতে আমার গা একটু ঝিমঝিম শুরু করলো। তখন আমি খোঁজা শুরু করলাম, কি কোথায় থেকে আসছে এই শব্দ। আচ্ছা। এর কারণে আব্বুকে কিছু না বলে আমি একটু ঘুরলাম। হুম হুম, তখন 5-এ পড়া অবস্থায় ঘোরাতে আব্বু বলল, এইভাবে যাওয়া যাবে না, তুমি ছোট, আচ্ছা। তুমি একটু আমার কাছে কাছে থাকো, তাহলে তোমার ভয় লাগবে না। আচ্ছা। এরপর অনেকক্ষণ পর আমার আব্বুকে বললাম, আর একটু আমাকে ভয় লাগতেছে, এখানে কিছু হয়তো আছে। ওকে। আমি যখন মাছের জন্য হুম হুম, যাচ্ছিলাম, আচ্ছা। ওখানে 2টা মাছ দেখতে পেলাম, বড় আচ্ছা। বড় মাছ গুলো। মাছ ধরার করি, ওখানে ধরতে পারি না। জি। যাই ধরতে পারি না, একটু আগে যাই ধরতে পারি না। হুম হুম, সেখান হুট করে আবার ফির দেখলাম আমার সামন দিয়ে হুম হুম, মাছ আলোর মতো একটা জিনিস আসলো। হুম হুম, এতে আর একটু ঘাবড়ে যাই, আচ্ছা। গা দিয়ে একটু ঘাম শুরু হয়েছে। ঘাম শুরু হচ্ছিল তখন, জি। এতে তখন আব্বু বলল, একটু হুম, তাহলে চলো বাড়ি যাই। আচ্ছা। তারপরে বললাম, আর একটু কাজটা করে সম্পূর্ণ করেই চলে যাই, হুম, তাহলে আর কালকে চিন্তা থাকবে না। জি। বললো, আচ্ছা ঠিক আছে, ভয় করিও না। হুম হুম, এরপরে আমি ভয় না করে ওখানে থাকলাম। হুম হুম, থাকতে থাকতে এক সময় হুম, আবারও সামন দিয়ে হুম, একটি আলো যাওয়া শুরু করলো। হুম, তখন আব্বু বলল, এইভাবে আমাদের কবরস্থানের পাশে হুম, হুম, আবার পানের বড় আছে, জি। এখানে এতটা না, আমরা তাহলে বাড়ি যাই। হুম হুম, বাড়ি যেতে যেতে আমরা দুইজনে, আমাদের বাড়ির অল্প একটু ফাঁকে, আচ্ছা। আমরা দুইজন দুই দিকে চলে গেছি। আমি আচ্ছা। ভাবতেছি আমার বাবা আমার সাথে সাথেই আছে, আছে। আচ্ছা। কিন্তু সে সাথে নেই। আচ্ছা আচ্ছা। এখান থেকে যখন হুম করলাম, কাপড় খুললাম, হুম হুম, কাপড় খোলাতে কাজ হচ্ছে না। আচ্ছা আচ্ছা। পাটা তখন ব্যথা করতেছিল, এই জন্য জামা কাপড় খোলা পড়লো। জি। এরপর যখন আমাদের হুম হুম, এ, দেখতে পেলাম না, তখন আমি বাবাকে বললাম, বাবা তাহলে তুমি আসো? হ্যাঁ অবশ্যই আছি। কিন্তু এরপরে যখন আবারও ঘুম, লোহা বের করতে বললো, লোহা বের করলাম, তা তো কাজ হচ্ছে না।
আমি তো সিগারেট খাই না, তখন আমি ম্যাচ ছিল আমার কাছে, ম্যাচ বলছে ম্যাচের আগুন জ্বালাবা, আমি এতে জ্বালানোর চেষ্টা করলাম, কিন্তু জ্বালানোর পরেও কাজ হচ্ছে না। একের পর এক এইভাবে এক জায়গায় নিয়ে যাচ্ছি, আরেক জায়গায় নিয়ে যাচ্ছি, বুঝতে পারছি। তোমার ভাবতেছি আব্বু আছে। এক পর্যায়ে আব্বু আমার পাশে ছিল না। পরে যখন আমি ওখান থেকে যাই, হ্যাঁ হ্যাঁ। টের পায়ে দেখি আমি এক জঙ্গলের ভিতরে পড়ে আছি। হুম হুম। পড়ে থাকাতে আমাকে বাড়ি থেকে আবার নিতে আসে। হুম হুম। নিতে আসাতে আমি তখন বুঝতে পারলাম আমার সাথে এই ধরনের ঘটনা ঘটছে। হুম হুম হুম। আচ্ছা, তারপর মানে এই ঘটনাটা এই পর্যন্তই? আচ্ছা আচ্ছা, জি ঠিক আছে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা মারুফ ভাইয়ের কাছ থেকে ঘটনা শুনলাম। মাহিনুর ইসলাম মারুফ ভাই ছিলেন আমাদের সাথে আজকে। ওনার প্রথম ঘটনাটি শুনলাম, যেটি ওনার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা, এবং ওনার বাবার সাথে একই সঙ্গে দুজনের সাথে ঘটেছে। তো এই ঘটনাটি কার কাছে কেমন লেগেছে আমাদেরকে লিখে জানাতে পারেন। আমরা এই মুহূর্তে লাইভে আছি, লাইভের কমেন্ট বক্স আপনাদের জন্য উন্মুক্ত। আমি দেখতে পাচ্ছি অসংখ্য শ্রোতা বন্ধু আমাদের সাথে যুক্ত হয়েছেন। কে কোথা থেকে শুনছেন জানাবেন, এবং আপনাদের সাথে ঘটে যাওয়া যদি ভৌতিক কোনো ঘটনা থেকে থাকে আমাদেরকে লিখে পাঠিয়ে দিতে পারেন, অথবা আপনি সরাসরি আমাদের স্টুডিওতে এসে শেয়ার করতে পারেন। দেখতে পাচ্ছি আমাদের সাথে যুক্ত হয়েছেন জান্নাত বাপ্পি, লিখেছেন রাতুল ভাই। হ্যাঁ, রাতুল ভাই আছে আপনাদের সাথে। হাসানুর আহমেদ নিলয় ছিলেন আমাদের সাথে, আমাদেরকে লিখেছিলেন একদম সবার প্রথমেই মেঘ ডুমুরের বিল মানিক মৎস্য খামার থেকে মোহাম্মদ আব্দুল্লাহ মানিক ভাই। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই যুক্ত হওয়ার জন্য। লিখেছিলেন আমাদেরকে নিলয় পোড়াবাড়ির মোড় থেকে স্বাধীন কুমার বর্মন, লিখেছেন রাতুল ভাই আজকের প্রোগ্রামটা অনেক ভালো চাই। অবশ্যই আমাদের সাথে আছেন জান্নাত বাপ্পি। এত দেরি কেন, কোনো সমস্যা হয়েছে নাকি? আচ্ছা, আসলে কিছু কিছু সমস্যা হয় মাঝে মধ্যে, কিন্তু আজকে কোনো সমস্যা নেই এখন পর্যন্ত। স্বাধীন কুমার বর্মন লিখেছেন আমি তিনগাছতলা থেকে যুক্ত হয়েছি। স্বাধীন কুমার বর্মন অনেক অনেক ধন্যবাদ। লিখেছেন সবার আগে শুনতে এসেছেন উনি, লিখেছিলেন আমাদেরকে সাদে ইসলাম, পুরো সময় সাথে আছি। মোহাম্মদ আব্দুল্লাহ মানিক ভাই লিখেছেন ভাইয়া কেমন আছেন? অনেক ভালো আছি ভাইয়া, সবার আগে যুক্ত হয়ে গেলাম। লিখেছেন শ্রী নীরব কুমার ছিলেন আমাদের সাথে। MH সিফাত সুন্দরগঞ্জ থেকে যুক্ত হয়েছি। সাউন্ডটা ক্লিয়ার করেন ভাই, সাউন্ড ক্লিয়ার আছে। ইউসুফ আলী লিখেছেন ত্রিমোহনী সোনার ভিটা থেকে যুক্ত হয়েছি। তারপর দেখতে পাচ্ছি আমরা আমাদের সাথে শফিক মোসাব্বির ছিলেন। ভাই আজকে এত দেরি করলেন কেন? লিখেছিলেন আমাদেরকে MD রফিক ছিলেন আমাদের সাথে। আচ্ছা, অনেক দেরিতে অনুষ্ঠানটা শুরু করলেন, 2 ঘন্টা কিভাবে চলে যাবে বোঝা যায় না। আচ্ছা আচ্ছা, আপনারা নোটিস করেছেন তাহলে। শফিক মোসাব্বির, আচ্ছা কখনো যদি হয় রাতুল ভাই থাকবে না তখন কি হবে বলেন? এখন তো না হয় কয়েকটা মিনিট পরে এসছি। লিখেছিলেন আমাদেরকে মিস তেহরিনা, আচ্ছা সরি তাহেরিনা, হাই লিখেছেন হ্যালো। ছিলেন আমাদের সাথে খন্দকার মেহেদি হাসান মানুষ, শুনছি ঢাকা থেকে শুরু থেকে শেষ পর্যন্ত। অনেক অনেক ধন্যবাদ। চলে এলাম বরাবরের মতো সাথে আছি শেষ পর্যন্ত। সাদাফ আল মুহতাসিম সামি ছিলেন আমাদের সাথে, সাদাফের জন্য অনেক অনেক শুভকামনা। লিখেছিলেন আমাদেরকে নয়ন সরকার ভাই, উনি লিখেছেন জানতে চেয়েছেন কেমন আছি। অনেক ভালো আছি। শাহাদাত হোসাইন লিখেছেন অনেকদিন পর শুনছি। লিখেছিলেন আমাদেরকে প্রথম মেইলের ভূতের তাহমি আর আদিবা। আচ্ছা আচ্ছা, বাহ, সবার অনেক সুইট সুইট নেম। মনির ইসলাম ছিলেন আমাদের সাথে, সেই সাথে ছিলেন আরও অনেকেই। আকাশ মিয়া লিখেছেন রাতুল ভাই কেমন আছেন? আজকে প্রথম দেখতে পাচ্ছি। প্রশান্ত অধিকারী ছিলেন মনিরামপুর যশোর থেকে সাথে আছে আপনাদের সাথে। অনেক অনেক শুভকামনা যশোর থেকে যুক্ত হওয়ার জন্য। প্রোগ্রামটা অনেক ভালো হচ্ছে আজকে, ইব্রাহিম খলিল লিখেছেন অনেক অনেক ধন্যবাদ। আবু সাইদ ছিলেন আমাদের সাথে। মেহরাজ মণ্ডল, আজকে দেখতে পাচ্ছি অনেক অনেক নতুন নতুন নাম। প্রত্যেকের জন্য অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা যারা যারা যুক্ত হয়েছেন। লিখেছিলেন আমাদেরকে গাইবান্ধা জেলার একমাত্র কমিউনিটি রেডিও সারাবেলার তুমুল জনপ্রিয় অনুষ্ঠান ভূতবেলা। এই ভূতবেলা অনুষ্ঠান উপভোগ করার জন্য হাজার হাজার নীরব শ্রোতা অধীর আগ্রহে বসে থাকে কখন সেই ভূতবেলা শুরু হবে। মানিক ভাই লিখেছিলেন আমাদেরকে। মানিক ভাই আপনার জন্য অনেক অনেক ভালোবাসা রইল। তো যাই হোক, সর্বশেষ দেখতে পাচ্ছি জরিদুল ইসলাম লিখেছেন ভালো হয়েছে ভাইয়া, আছি শেষ পর্যন্ত। অনেক অনেক ধন্যবাদ আপনাদের সকলকে যারা যারা লিখছিলেন আমাদেরকে। লুৎফুল আনোয়ার ভাই লিখেছিলেন আজকে যুক্ত হলাম হোম ডিস্ট্রিক্ট কক্সেস বাজার উখিয়া থেকে। আচ্ছা আচ্ছা, ভূতবেলার সাথে আছি।
সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি আসলে আজকে নতুন নতুন নাম দেখতে পাচ্ছি, যে বিশ্বজিৎ সরকার উৎসব দেখতে পাচ্ছি, লিখেছিলেন যে আমি অফলাইনে শুনে আজকে প্রথম কমেন্ট করলাম, কেমন আছেন। আমি আসলে বুঝতে পারছি না আপনাদের কমেন্ট পড়বো নাকি ঘটনা যাবো। যাই হোক, খুব বেশি কমেন্ট না পড়ি, আমি এবারে চলে যেতে চাই আবারও মারুফ ভাইয়ের কাছে। যেহেতু মারুফ ভাইয়ের কাছে আজকে আমরা অনেকগুলো ঘটনা শুনবো, তো ভাইয়া আপনার প্রথম ঘটনাটি অনেক চমৎকার ছিল। এবারে আমরা কোন ঘটনাটি শুনবো আপনার থেকে? আমার এবং আমার এক বড় ভাই যখন টেইলসের কাজ করে, জি সে কাজ করতে করতে রাত্রে 11টার মতো থেকে 12টার মতো বাজছে। জি সে আসে, হুম হুম আস্তে আস্তে এক সময় তারা হাটে আসে। জি ওই সময় গাড়ি ঘোড়া ছিল না, হ্যাঁ হ্যাঁ না থাকার কারণে এক ধান ঘোড়া পার হওয়ার পর ওখানে আসা এক মহিলাকে দেখতে পায়। তারা লাল শাড়ি পরে আছে। তখন লাল লাল শাড়ি পরে দেখে মানুষ আগে যাচ্ছে, তারপরও সামনের দিকে একটু একটু করে তারা হাঁটে যাচ্ছে। যাতে যাতে দেখে আর এক পর্যায়ে তাই লাল শাড়ি পরা লোকটা যাচ্ছে না। তখনই আবার একটু করে পিছনের দিকে আসে, একটু করে মেয়েটাও আবারও পিছনের দিকে আসে। আচ্ছা একটু আগেলে আবার আগে, হুম হুম এরপর তারপরও এইভাবে সাহস করে একটু আগায়। হুম হুম আগাতে আগাতে এক সময় একটু খাবারের গন্ধ আসতেছে, ভালো একটা রান্না করতেছে। আচ্ছা আচ্ছা তারা ওই সোজায় যেতে চাইলো, হুম হুম যায় একজন এক পাশে যেতে যেতে ওখান থেকে এক বাড়িতে ঢুকে পড়ে। ওকে বাড়ির ভিতর দিয়ে যায়, যাওয়ার পর পর্যায়ে আর ওখানে যাওয়ার মেয়েটাকে দেখা যাচ্ছে না। হুম হুম এর কিছুক্ষণ পর ওখান থেকে ফির আবারও দুইজনে হুম ব্যাগ দিল। ব্যাগ দেওয়ার পরে ফির সাদা শাড়ি পরা আবার এক মেয়ে এসে দাঁড়াচ্ছে। হুম হুম মেয়ের দেখা যাচ্ছে পা নেই, ফির আবার মাথা আছে, জি সম্পূর্ণ বডি দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ তখনই ভয় পায়, ভয়ে ভয়ে একটু করছিল। জি এরপরে এরপরে দুজনে একটু সাহস করে করে এগোয়। হুম হুম এগোতে এগোতে এক সময় আমাদের জামটি গাছের তল, হুম সে জামটি গাছের তলে এসে সামনে বাঁশ হালি পড়ছে। আচ্ছা বাঁশ হালি পড়ার পরে ওখানে বাঁশের নিচ দিয়ে শব্দ হচ্ছে, বিকট শব্দ। হুম হুম সেখানে শব্দ হলে মনে হয় মানুষ, তারপর পেছনে তাকায়, তাকায় দেখে হুম এ, মানুষের মোটা হাঁটছে, আচ্ছা যাচ্ছে। আচ্ছা জি জি বাঁশের নিচ দিয়ে যখন যাবে, বাঁশটা চাপা দিবে। হুম বাঁশের উপর দিয়ে গেলে বাঁশ মানুষটাকে চটকা ফেলবে। আচ্ছা আচ্ছা, মানে উনি ভয় পাচ্ছেন যদি বাসের উপর দিয়ে যান, তো সেক্ষেত্রে দেখা যায় যে বাসটা যদি হুট করে উপরে উঠে যায়, হ্যাঁ, হ্যাঁ। তাহলে উনি সহ একটা মানে বিপদের সম্মুখীন হতে পারেন। জি ওখানে প্রায় প্রায় ওই অবস্থা হয় হ্যাঁ হয় তখনই ওখানে আসি, ওনারা করলো কি, হুম ওনারা সিগারেট খেত। হুম সিগারেট ধরালো, সিগারেট ধরানোর পর কাজ হচ্ছে না। হুম হুম কাজ না হতে হুম এক পর্যায়ে পিছনের দিকে ফিরে আবার ব্যাগ দিল। হুম। একজন বাড়ি আছে, ওখানে গেল। আচ্ছা ওখানে যাওয়ার পর ওনাদের সামন দিয়ে আলো আসলো। আচ্ছা আচ্ছা আলো আসাতে এর পর্যায়ে ফির একটু সাহস করলো, সাহস নিল, বাড়ির দিকে যেতে হবে, আচ্ছা, রাত আচ্ছা। অনেক হয়ে যাচ্ছে। বাড়ি যাওয়ার জন্য একটু ফির আবার বাস আলি পড়ছে, হুম হুম একটু বাস আলি পড়ছে। তখন সুরা পড়া শুরু করলো, হুম হুম সুরায় কাজ হচ্ছে না। হুম তখন যখন সুরা পড়তে পড়তে এক পর্যায়ে অনেক জোরে সুরা পড়া শুরু করলো। সুরা পড়তে পড়া অবস্থায় যখন বাসটা আর হারল না, হারার কারণে একটু আগাতে গিয়ে পেছন থেকে মনে হচ্ছে মানুষ হেঁটে যাচ্ছে।
হুম হুম। মানুষ হেঁটে যাচ্ছে, এভাবেই তারা আচ্ছা। বাড়ি পর্যন্ত যেতে যেতে এক পর্যায়ে একটা পুকুরে একটা অনেক বড় একটা ইয়া মাছ ঝাঁপ দেওয়ার মতো আচ্ছা, মানে হচ্ছে। মনে হচ্ছে যেন পুকুরে কিছু একটা পড়ার শব্দ বা হ্যাঁ, পড়ার শব্দ হুম, হচ্ছে। জি। সে পুকুরে শব্দ হওয়ার পরে ওই সময় কোনো প্রকার ইয়া ছিল না, ফোন ছিল না বা লাইট ছিল না, তারা তারপরও ওখানে নামলো। হুম হুম নামার পরে ওই অবস্থায় দেখলো, হুম। দেখতে 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 যখন আবার একটু করে জি। বাঁশের ঝাড় আছে জন্য হুম হুম। ইয়াম শব্দ হচ্ছে। হুম হুম। তার পাশে আমাদের আলুর জমিন, আচ্ছা আচ্ছা। ওখান থেকে মনে হয় কে জানে হাঁটে যাচ্ছে। হুম হুম হুম। ওই মাছ দেখতে না যে হুম হুম হুম। গিয়ে আবার উঠে এসে দেখে মেয়েটা কে, ওটা দেখতে হবে। একটু সাহস ছিল, ওটা দেখতে গেল। হুম। দেখতে যায়, যত আগায় আর নেই, যত আচ্ছা। আগায় ফিরে ততই সরে যাচ্ছে। হুম হুম। সরে যেতে যেতে আমাদের হুম। কিছুক্ষণ পরে আবার দুইজনে দুই পাশে নিয়ে গেছে। আচ্ছা। দুইজনাকে যখন নিয়ে যায়, হুম হুম। তখন তারা হুম হুম। মানুষের ওই যে আমার যে ভাইটা ছিল, ভাইয়ের রূপ ধরে আছে। আচ্ছা ভাইয়ের আচ্ছা। রূপ ধরে তার সাথে অনেক গল্প গুজব করতেছে। হুম হুম। অনেকক্ষণ চলাফেরা করার পর হুম এক পর্যায়ে সে যখন বুঝতে পারে হুম আমার পেছনে হলো আমার ভাই নেই, হুম। তখন আরেক ভাই যখন ওরও পিছনে আরেকজন অনেক দূর পর্যন্ত গেছে। হুম। অনেক দূর পর্যন্ত যাওয়ার পর তারা বাড়ি যাবে, বাড়ি আর যায়নি। হুম হুম। বাড়ি না যেয়ে অন্য জায়গায় চলে গেছে। ওকে। সে চলে গেল। সে যেতে যেতে এক পর্যায়ে হুম। একটা পড়ে থাকা বাড়ি, ওকে। পড়ে থাকা বাড়ির ওখানে হুম ওখানে যায় দিন হওয়ার কারণে ওখানে দেখে একটু আতঙ্ক হয়ে যায়। হুম হুম। আতঙ্ক হতে তারা ওখানে অজ্ঞান হয়ে যায়। দুইজন দুই জায়গায় যায়, একটা মিরেট নামের জায়গা আছে, সে এখানে যে হুম। এক ভাই আছে ওখানে, আরেক ভাই হলো সোয়ানাঙ্গার ওখানে এক ভাই পড়েছিল। জি জি। দুইজনকে আবার নিয়ে আসলো। হুম হুম হুম। নিয়ে আসার পর তাকে ফকির ডাকা হলো, হুম হুম। তাবিজ দেওয়া হলো। হুম। এরপর অসুখ, জ্বর আছে, জ্বর কমতেছে না। হুম হুম। মানে এই যে কবিরাজের দ্বারা চিকিৎসা করার পর সেই হ্যাঁ, হুজুরে চিকিৎসা তারপর ধীরে ধীরে তাদের জ্বর কমে যাচ্ছিল। হুম হুম। চিকিৎসা করার পরেও অনেক করার পরেও হুম হুম। আচ্ছা আচ্ছা। উন্নত হচ্ছে না। হুম হুম। এক পর্যায়ে তখন আরো অন্য কবিরাজদেরকে নিয়ে আসা হলো। হুম হুম। কবিরাজদের নিয়ে আসার পর তারা বলল হুম। একে কালি ধরছে। আচ্ছা। কালি ধরছে, কিন্তু কালি বলতেছে এটা আর ছাড়বে না। হুম হুম। তাকে ছাড়ানোর জন্য হুম। এক হুজুরের কাছে নিয়ে যেতে হবে। হুম হুম হুম। আচ্ছা, ওনার কাছে যাওয়ার পর উনি আবার বলছেন যে আরেকজন হুজুরের কাছে নিয়ে হুজুরের যেতে কাছে হবে। নিয়ে আচ্ছা, যেতে হবে। জি। আমি এটা ছাড়াতে পারবো না। হুম হুম। হুম। জি। তারপর? তারপর ওখান থেকে যখন বলল ছাড়াতে পারবে না, তখন সে নিয়ে যায়। হুম হুম। নিয়ে যাওয়ার পরে ওখানে অনেকদিন চিকিৎসা করলো। চিকিৎসা করার পর সে একটু সুস্থ হয়। জি। সুস্থ হওয়ার পরে সে আবারও তার সামনে সিনটা আবারও চলে আসে। হুম। সিনটা যখন চলে আসে, এতে আরো একটু ভীত হয়। আবারও 2 দিন পর সে আরো অসুস্থ হয়ে যায়। হুম হুম।
আচ্ছা। তারপরে আবার ওই যে হুজুরে ইয়া করছিল, হুম, সে তাবিজ নিয়েছিল, সে হুজুরে আবার বলল কেটে গেছে, আবারও সে ভূত তাকে ধরছে। আচ্ছা। সে কথা শোনার পর বলল আর একটু হলো ইয়ে করতে হবে, হুম, বাড়ি বন্ধ করতে হবে, জি। বাড়ি বন্ধ করতে হবে। আবার জি। বাড়ি বন্ধ তখন করলো, করার পরেও সুস্থ হচ্ছে। হুম, হুম, এক পর্যায়ে যখন বাড়ি বন্ধ করার পরে অনেক কিছুদিন পর সুস্থ হলো। জি। সুস্থ হতে তখন হুজুর বললো এখন অবস্থা কেমন, বললো হ্যাঁ সুস্থ আছে। হুম, সুস্থ থাকাতে এই ঘটনাটা এই পর্যন্তই। হ্যাঁ সুস্থ আচ্ছা, আচ্ছা। হয়েছে। জি, জি। বাড়ি তো বন্ধ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা শুনছিলাম মাহিনুর ইসলাম মারুফ ভাইয়ের কাছ থেকে তার দ্বিতীয় ঘটনাটি। আপনাদের কার কাছে কেমন লেগেছে আমাদেরকে কমেন্টে জানিয়ে দিতে পারেন। যারা যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সকলকে জানাচ্ছি চলছে ভৌতিক ঘটনা অবলম্বনে অনুষ্ঠান ভূতবেলা। সাথে আছে আমি রাতুল এবং আমার সাথে শাহাদুল রয়েছে এবং আজকের অতিথি রয়েছে। আপনারা যারা আমাদের স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করতে চান সেক্ষেত্রে আমাদেরকে ফোন করতে পারেন একটি নাম্বারে 01713484465। আর আপনি যদি চান আপনার ঘটনাটি আমি পড়ে শোনাই, সেক্ষেত্রে অবশ্যই আপনার ঘটনাটি আমাকে লিখে পাঠিয়ে দিতে পারেন। তো দেখতে পাচ্ছি অসংখ্য লিসেনার আমাদের সাথে যুক্ত হয়েছেন এই মুহূর্তে। তাদের কথাবার্তাগুলো আমাদেরকে লিখে জানাচ্ছিলেন যে কার কাছে কেমন লাগছে ঘটনাগুলো আজকের। যেমন আরিফুল ইসলাম লিখেছেন, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? যুক্ত হলাম রামচন্দ্রপুর সাউথখালি থেকে, প্রোগ্রাম অনেক ভালো হচ্ছে, থ্যাংক ইউ সো মাচ। আকাশ মিয়া ছিলেন আমাদের সাথে রাত্রি ইসলাম, উনি ইমেল আছে কিনা জানতে চেয়েছেন। আপেল ভাই ছিলেন আমাদের সাথে, লিখেছেন অনেক সুন্দর হচ্ছে প্রোগ্রামটি। অনেক অনেক ধন্যবাদ ভাই, অনেক মিস করি আপনাকে। শুকনো গোলাপ ছিলেন আমাদের সাথে, কেমন আছেন জানতে চেয়েছেন, অনেক ভালো আছেন। আসিম লিখেছেন আমি একটি ঘটনা বলতে চাই, আমার বন্ধুদের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। ঘটনাটি চমৎকার, লিখেছেন আব্দুল্লাহ সাইয়াম। আচ্ছা, সাইয়াম না সিয়াম হবে। আমি আপনার ভূতবেলায় যাব ইনশাল্লাহ 18 তারিখে, আমার সাথে একজন অভিভাবক যাবে, যেহেতু আমি ছোট তাই। আচ্ছা, আপনার সাথে যোগাযোগ করা হবে, আপনি আমাদেরকে ফোন করতে পারেন এই মুহূর্তে। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 01713484465। আকাশ মিয়া লিখেছিলেন যে আব্দুল্লাহ মানিক ভাই লিখেছেন যে আচ্ছা উনি কম্বলের নিচে শুয়ে শুনছেন। ডিকে নাইম ইসলাম ছিলেন যে সুন্দর হচ্ছে ভাইয়া, থ্যাংক ইউ। রাত্রি ইসলাম লিখেছেন যে ওনার কমেন্ট কেন পড়া হয়নি, অভিযোগ জানিয়েছেন। সুরাইয়া তানভিন ইংকি ছিলেন আমাদের সাথে, কেমন আছেন? মোহাম্মদ হাসান আলী লিখেছেন এতদিন অফলাইনে শুনেছিলাম, আজকে প্রথম কমেন্ট করেছেন, অনেক ভালো লাগলো, আপনি আজকে প্রথম কমেন্ট করেছেন। এমডি নাসিম লিখেছেন আমাদের বন্ধুরা মিলে একসাথে শুনছি। শফিকুল ইসলাম লিখেছেন আচ্ছা উনিও আজকে প্রথম ফেসবুক লাইভে দেখছেন। ভাই বোন মিলে আমরা শুনছি, কয়েকজন মিলে লিখেছিলেন আমাদেরকে। আকাশ মিয়া ত্রিমোহিনী থেকে শুনছেন। সুরিয়া তানভিন ইংকি লিখেছিলেন আমাদেরকে, আচ্ছা ইংকি, হ্যাঁ ওকে, উনি প্রথমবার লাইভ দেখছেন। তাহেরিনা ছিলেন আমাদের সাথে, ভাইয়া শোনা যাচ্ছে না। আচ্ছা, আমাদের এখানে সবকিছু ঠিকঠাক আছে, আপনার হয়তো বা যান্ত্রিক ত্রুটি হচ্ছে আপনার ফোনে। লিখেছেন মেহেদি হাসান আকাশ, ভাই কেমন আছেন? অনেক ভালো আছি। নাসিম ছিলেন আমাদের সাথে, উনি লিখেছেন গাইবান্ধা বাস স্ট্যান্ড থেকে আমাদের সাথে। আহমেদ তাজু, উনি লিখেছেন গড়দিঘি থেকে দেখছেন। লিখেছিলেন আমাদেরকে ইলিয়াস শেখ ভাই, লিখেছিলেন আমাদেরকে সেলিম মুন্সি, উনি লিখেছেন গড়দিঘি থেকে। নরসিংদী থেকে আমাদের সাথে আছেন জান্নাত বাপ্পি। তো যারা যারা যুক্ত ছিলেন প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। তো এই মুহূর্তে আমি আসলে কথা বলতে চাই না, যারা যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন এবং শুনছেন তারা কাইন্ডলি আমাদেরকে জানিয়ে দিন যে আসলে আমার একটা মেইলে যাওয়া উচিত কিনা। দেখতে পাচ্ছি আপনারা আমাদের সাথে আছেন। তো এই মুহূর্তে আমি চলে যেতে চাই আমার হাতে থাকা একটা মেইলে, যে মেইলটি পাঠিয়েছিলেন একজন লিসেনার, যার নামটি ঘটনার মধ্যেই উল্লেখ করা আছে। উনি যেভাবে লিখেছেন আমি ঠিক সেভাবেই আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাতুল ভাইয়া, আমার নাম হাসানুর আহমেদ নিলয়। আমি রেডিও সারাবেলার একজন নিয়মিত শ্রোতা, সেই 2018 সাল থেকে শুনছি। যেদিন আমাদের সাথে ঘটনাটা ঘটে সেদিন রাতটা ছিল খুব অন্ধকার। কাজ শেষে একা একা বাসায় ফিরছিলাম। রাস্তাটা ছিল একেবারে নির্জন, জনশূন্য, কেবল জোনাকের আলো আর মাঝে মাঝে জোরে বাতাস বইছে। হাঁটতে শুরু করলাম এবং হঠাৎ অনুভব করলাম
কেউ যেন আমাকে ফলো করছে। পেছনে ফিরে তাকালাম, কেউ নেই। ভাবলাম হয়তো ভুল শুনেছি। এভাবে ভাবতে ভাবতে একটা সময় আমি আবার হাঁটা শুরু করলাম। বলে রাখা ভালো, সামনে একটা কবরস্থান রয়েছে। সেটা ভাবতেই মনের মধ্যে কেমন যেন একটা ভয় কাজ করতে থাকে। তাই যত দ্রুত পারি আমি চেষ্টা করি এই জায়গাটা যেন দ্রুত পার হয়ে যায়। এসব ভাবতে ভাবতে আমি সেই কবরস্থানের সামনে চলে আসি। সেই কবরস্থানের সামনে এসে সেই ভয়টা আরো দ্রুত আমার মনের মধ্যে জেগে বসলো। ঠিক তখনই কবরস্থানের ভেতর থেকে একটা ভয়ঙ্কর শব্দ ভেসে আসলো আমার কানে। সেই শব্দটা পাওয়ার পর আমার শরীর যেন কাঁটা দিয়ে উঠল। চারিদিকে তাকালাম, কেউ নেই। হঠাৎ পেছনে অনুভব করলাম একটা কালো অদ্ভুত ছায়া আমার সামনে এসে দাঁড়ালো। এই দৃশ্য দেখে প্রথম একটা মানুষ ভেবেছিলাম। আমি ভয়ে কাঁপা কাঁপা গলায় বললাম, কে তুমি? কে? সাড়া দাও। কিন্তু কোনো উত্তর না পেয়ে আমি বারবার জিজ্ঞাসা করতে থাকি। এমন সময় সে তার রূপ পরিবর্তন করতে থাকে। চোখের সামনেই আমার চেহারাটা কেমন যেন ভয়াবহভাবে পরিবর্তিত হয়ে গেল। চেহারায় কোনো মাংস নেই, শুধু হাড় আর কঙ্কাল। একটা কঙ্কাল দাঁড়িয়ে আছে আমার সামনে। আমি তো ভয়ে একেবারে জমে যাওয়ার উপক্রম। আমি আবার জিজ্ঞাসা করতে থাকি, কে আপনি? কেন এমন করছেন আমার সাথে? সে আমাকে গভীর গলায় বলল, আমি এই কবরস্থানেই থাকি, অনেক দিন হয়ে গেল। আমি আবার কাঁপতে কাঁপতে তাকে জিজ্ঞাসা করলাম, আমার কাছে কি চান আপনি? সে ধীরে ধীরে আমার কাছে এগিয়ে আসতে থাকে। তারপর একটা গম্ভীর গলায় আমাকে বলতে থাকে, অনেকদিন পর একটা জ্যান্ত মানুষ পেয়েছি, আজকে আমি তোকে খাবো। এই কথা বলে এসে অদ্ভুত অট্টহাসিতে মেতে উঠল। তার সেই হাড় কাঁপানো হাসি শুনে আমার বুকের ভেতরটা যেন চিরে যাচ্ছে। আমি দৌড় দিতে চাইলাম, কিন্তু পারলাম না। তার লম্বা হাতটা আমাকে আমার গলায় ধরে আমাকে উঁচুতে তুলল এবং বলতে থাকলো, এখানে কেউ আসবে না, এখানে কেউ আসবে না, তুই আর আমি আজ তোকে খেয়ে ফেলবো। আমি মরিয়া হয়ে চিল্লাতে লাগলাম, বাঁচাও বাঁচাও। আমার গলা বন্ধ হয়ে যাচ্ছিল, আমার নিঃশ্বাস যেন থেমে যাচ্ছিল। ঠিক তখনই পেছন থেকে কারো চিৎকার, আমার নাম ধরে ডাকে। আমার বড় ভাই। তার ডাক শোনার সঙ্গে সঙ্গে আমি যেন সেই উঁচু থেকে মাটিতে আছড়ে পড়লাম। আমি হাঁপাতে হাঁপাতে বললাম, ভাই দৌড়াও, ভয়ঙ্কর কিছু একটা ঘটতে চলেছে আমাদের সাথে। আমার ভাই বলল, তাই নাকি? আমি বললাম, হ্যাঁ, দ্রুত চলো ভাইয়া। আমরা দুজনেই দৌড়াতে থাকি। দৌড়াতে দৌড়াতে বাঁশবাগানের ভেতর ঢুকে পড়লাম। সেখানে রাস্তার মাঝে দেখি একটা বাঁশ নড়ছে। তার উপর দেখি সেই বাঁশ ছাড়ে কেউ একজন দাঁড়িয়ে আছে। তারপর ভাই আমাকে ফিসফিসিয়ে বলল, নিলয়, কিছু দেখতে পাচ্ছিস? আমি বললাম, না তো, আমি তো কিছু দেখতে পাচ্ছি না। তারপর আমার ভাই আমাকে কিছু না বলে ভাইয়ের কাছে থাকা একটা দেয়াশলাই ছিল, সেটি জ্বালিয়ে উঁচু করে সেই অভাবটাকে বলল, সাহস থাকলে আমাদের সামনে চলে আয়, আজকে আগুন দিয়ে তোকে ভস্ম করে দেব। এরপর সেই অভাবটা দেখলাম কোনো কথা বলল না এবং ধীরে ধীরে মাথাটাকে একপাশে কাত করলো আর অদ্ভুত একটা হাসি দিয়ে সেখান থেকে চলে গেল। হঠাৎ ঝপ করে সব অন্ধকার হঠাৎ সে ধূপ করে সেই দেয়াশালয়ের আলোটা নিভে গেল। আমরা দুজনেই পেছনে ফিরেই দৌড়াতে লাগলাম, কোনো দিকে না তাকিয়ে। রাস্তাটা শেষ হতে না হতেই আবার আলো জ্বলে উঠল। দূর থেকে একটা দোকানের সামনে পৌঁছেছি এবং লোকজনের ভিড় দেখা মাত্রই আমাদের বুকটা কেমন যেন একটা শান্তির নিঃশ্বাস ফিরে পেল। সেই রাতের পর আমি আর কখনো একা সেই রাস্তা পার হইনি। আজও চোখ বন্ধ করলে মনে হয় ওই ছায়াটা আমাকে দেখছে এবং আমার জন্য অপেক্ষা করছে। এই ছিল আমার সাথে ঘটে যাওয়া ঘটনাটি পড়ে শোনানোর জন্য অনেক অনেক ধন্যবাদ রাতুল ভাই। আমি হাসানুর আহমেদ নিলয়, পোড়াবাড়ি থেকে।
প্রিয় লিসেনার, এই ছিল ঘটনা যেটি আমাদেরকে লিখে পাঠিয়েছিলেন হাসানুর আহমেদ নিলয়। আপনাদের কার কাছে কেমন লেগেছে এই ঘটনাটি আমাদেরকে লিখে জানিয়ে দিতে পারেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছি অসংখ্য লিসেনার আমাদেরকে শুনছেন এবং দেখছেন। আমরা ফেসবুক লাইভে আছি, আপনারা চাইলে লাইভে আপনাদের মতামতগুলো আমাদেরকে জানিয়ে দিতে পারেন। আমি আপনাদের কথাবার্তাগুলোতে চলে যাব, বাট তার আগে কি করতে চাই আমি জানিয়ে দিতে চাই, আপনি যদি আমাদের স্টুডিওতে এসে আপনার সাথে ঘটে যাওয়া ভৌতিক ঘটনা শেয়ার করতে চান, সেক্ষেত্রে আমাদেরকে ফোন করতে পারেন একটি নাম্বার। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 01713484465। এছাড়া আপনি যদি চান আপনার ঘটনা আমি পড়ে শোনাই, সেক্ষেত্রে আমাদেরকে আপনার ঘটনাটি লিখে পাঠিয়ে দিতে পারেন। আমাদের মেইল অ্যাড্রেসটি হচ্ছে bhoot.shanabela@gmail.com। যারা ফেসবুক লাইভে দেখছেন তারা দেখতেই পাচ্ছেন আমরা এই মুহূর্তে লাইভে আছি। সেই লাইভে আপনারা লাইভের স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের মেইল অ্যাড্রেসটি লেখা আছে। লিখেছিলেন আমাদেরকে আরমান মৃধা আবিদ ভাই, স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করতে চাই। যারা স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করতে চান তাদেরকে একটি নাম্বার মনে রাখতে হবে এবং এই মুহূর্তে আমাদের প্রোগ্রাম চলাকালীন আপনাদেরকে মিসড কল দিতে হবে সেই নাম্বারটিতে। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 01713484465। এই মুহূর্তে আমি আবারও বলছি নাম্বারটি 01713484465। দেখতে পাচ্ছি আমাদের সাথে নয়ন সরকার ভাই লিখেছিলেন আকাশ মিয়া লিখেছিলেন মোহাম্মদ আরিফুল ইসলাম ভাই কেমন আছেন, যুক্ত হলাম রামচন্দ্রপুর সাউথখালী থেকে, প্রোগ্রাম অনেক ভালো হচ্ছে। জানতে চেয়েছেন আরও মেইল আছে কিনা। একজন বিকাশ কুমার লিখেছেন রংপুর থেকে শুনছি। বিকাশ কুমার আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। রংপুরের যদি জানা আপনার কোনো ভৌতিক ঘটনা থেকে থাকে অবশ্যই আমাদেরকে জানিয়ে দিতে পারেন, আমাদের সাথে শেয়ার করতে পারেন আপনার ঘটনাটি। লিখেছিলেন আমাদেরকে তালুক জামিরা থেকে তাসনিমা আক্তার লিজা, উনি তালুক জামিরা থেকে যুক্ত হয়েছেন, আপনার জন্য অনেক অনেক শুভকামনা। লিখেছিলেন আমাদেরকে একা একা একটা জায়গায় থাকলে বোঝা যায় ভয় কী এবং কাকে বলে, সেই সাথে অন্ধকার কুয়াশাচ্ছন্ন রাত এবং কোথাও কেউ নেই, ভয়ের শুরু এখানেই। মেঘ টুমুরের বিল মানিক মৎস্য খামার থেকে মানিক ভাই ছিলেন আমাদের সাথে। আশরাফুল ইসলাম ছিলেন আমাদের সাথে। হেই রাতুল ভাইয়া, হাউ আর ইউ? আই এম ফাইন। কোথা থেকে শুনছেন জানাবেন। শুকনো গোলাপ লিখেছেন সাথে আছি চাপাদহ থেকে। আবির লিখেছেন যে ভাইয়া ঘটনাটা কি, আচ্ছা ঘটনা কি লাগবে, আপনার কোনো রেসপন্স নেই। অবশ্যই আপনার সাথে ঘটে যাওয়া কোনো ভৌতিক ঘটনা থেকে থাকলে আমাদেরকে লিখে পাঠিয়ে দিতে পারেন। আমাদের মেইল অ্যাড্রেসটি হচ্ছে bhoot.shanabela@gmail.com। এবং আমি আবারও বলছি, যারা নেক্সট উইকে বা ভবিষ্যতে আমাদের ভূতবেলায় আমাদের অনুষ্ঠানে আসতে চান তারা চাইলে আমাদেরকে ফোন করতে পারেন এই নাম্বারে 01713484465। আর যারা গাইবান্ধার বাইরে থেকে শুনছেন অথবা গাইবান্ধার মধ্যে থেকেও আমাদের স্টুডিওতে অর্থাৎ রেডিও সারাবেলায় এসে আপনার সাথে ঘটে যাওয়া ভৌতিক ঘটনা, আচ্ছা আমি কথা অনেক লম্বা করে ফেলছি, শর্টকাটে বলছি যে আপনি হয়তোবা গাইবান্ধার বাইরে থেকে শুনছেন অথবা গাইবান্ধার মধ্যে থেকেও আপনার আমাদের রেডিও সারাবেলা আসা সম্ভব নয়, সেক্ষেত্রে আপনি চাইলে আপনার ঘটনাটি আমাদেরকে লিখে পাঠিয়ে দিতে পারেন আমাদের মেইল অ্যাড্রেসে। এবং যদি আমি সবসময় উদ্বুদ্ধ করব আমাদের স্টুডিওতে এসে সবসময় আপনি সরাসরি আমাদের সাথে ঘটনাটি শেয়ার করুন, এটি আমাদের কামনা থাকবে। লিখেছিলেন আমাদেরকে নয়ন ভাই আপনাদের আচ্ছা ওকে ফাইন। লিখেছেন মোহাম্মদ আলী, আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন? অনেক ভালো আছি। উনি তুলসীঘাট থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। আকাশ মিয়া লিখেছিলেন আমাদেরকে ইমেলটা ভয়ঙ্কর ছিল। রাত্রি ইসলাম লিখেছেন। আতিক ভাই লিখেছেন উত্তর ধানঘরা থেকে। আরিফুল ইসলাম লিখেছেন ভাই কেমন আছেন? অনেক ভালো আছি, মেইলটা ভয়ঙ্কর ছিল। মেহেদি হাসান আকাশ লিখেছিলেন। যাই হোক, ইউনুস লিখেছিলেন আমাদেরকে, ইউনুস ভাই উনি ছিলেন আমাদের সাথে ত্রিমোহিনী থেকে। লিখেছিলেন আমাদেরকে মেহেদি হাসান আকাশ, ইমেলটা ভয়ঙ্কর ছিল, থ্যাংক ইউ। এমডি ইউসুফ ছিলেন আমাদের সাথে, উনি লিখেছেন ভালো লাগছে। জাকির হোসেন লিখেছিলেন আমাদেরকে আমি এসেছি 2 মাস পরে। আচ্ছা 2 মাস পরে যুক্ত হয়েছেন জাকির ভাই, অনেক অনেক ধন্যবাদ। আহসান হাবিব লিখেছেন আচ্ছা কেমন আছো বন্ধু? অনেক ভালো আছি। আহসান হাবিব আমার ফ্রেন্ড এবং আমার ক্লাসমেট আমাদের সাথে যুক্ত হয়েছে। বন্ধু অনেক ভালো আছি এবং তুমি যুক্ত হয়েছো দেখে ভালো লাগছে, তোমার জন্য অনেক অনেক শুভকামনা। প্রিয় লিসেনার, এই মুহূর্তে আমি আর কথা বাড়তে চাই না। আমাদের স্টুডিওতে অতিথি আছেন মাহিনুর ইসলাম মারুফ ভাই, আমরা তার কাছে ঘটনা শুনবো এবং তারপর আমার কাছে মেইল আছে, যদি সুযোগ হয় সেই মেইল আপনাদেরকে পড়ে শোনাবো। তো মারুফ ভাই, এবারে আমরা কোন ঘটনা শুনবো আপনার থেকে? আমার আব্বুর হলো দাদি, আমার দাদিরা শীতকাল তখন, আচ্ছা তখন ফুবু আবার অনেক অনেক ফুবুরা যখন ছিল, হ্যাঁ হ্যাঁ, তখন 20-22 জন আমাদের সবসময় লোক থাকতো। সে লোক অবস্থায় শীতকালে পিঠা বানাতো, অনেক পিঠা বানাতে এক পর্যায়ে হ্যাঁ
জি পিঠা বানাতে বানাতে তেল ভাজে যখন পিঠা বানায় তখন জি তখন এক ভূত আসি বলতেছে, হুম, হুম। মোক এখান পিঠা দে, মোক এখান পিঠা দে, আচ্ছা আচ্ছা মোক এখান পিঠা দে, এভাবে বলতেছিল। জি মানে আপনার দাদি যখন পিঠা আমার বানাচ্ছেন, আচ্ছা বড়ম্মা আচ্ছা আপনার বর্মা, সরি, ওকে ফাইন, হ্যাঁ যখন পিঠা বানাতো নাম ধরে বলতেছে হুম, হুম। সিরাতুন্নিসা পিঠা দে, মোক জি। এখান পিঠা দে। পিঠা তখন সে দেয় না, না দেওয়াতে সে বলতেছে তোমার ছেলে মেয়েদেরকে আমি এখন ভয় দেখাবো। আমার বড় মা তখন বলল জি। ছেলেদেরকে ভয় দেখানো যাবে না, হুম 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 ওরা ছোট বাচ্চা, ওদেরকে ভয় দেখালে হুম। ইয়ে করবে, জি অসুখ ইয়ে হবে। তখন এই পিঠা বানাতে বানাতে একটা পিঠা দেয়। আচ্ছা পিঠা দেওয়ার পর সে হুম চলে যায়। চলে যাওয়ার পরে কিছুক্ষণ পরে আমার ফুবরা খাচ্ছে, হুম হুম খাওয়ার পরে তখন আর অনেকক্ষণ পর হুম হুম। আসলো, আবারও পিঠা নিতে আসলো। জি সে এসে বলতেছে, আবার বলতেছে সিরাতুন্নিসা মকা খান পিঠা দে, মকা খান পিঠা দে, হুম হুম হুম। মকা খান পিঠা দে, এবার বললো। বলার পরে এখন এনে দিলাম, খাওয়া শেষ হয়েছে, আচ্ছা খাওয়া শেষ হ্যাঁ হয়েছে, আবার এখন পিঠা হুম। দিতে না মানে স্বীকার করলো। আচ্ছা আচ্ছা মানে উনি একবার পিঠা দিয়েছিলেন এবং তারপর আবারও উনি এসেছেন পিঠা চাওয়ার জন্য। আবারও পিঠা আচ্ছা চাওয়া। আচ্ছা জি 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 তারপর তারপরে বলতেছে আমি আর পিঠা দেবো না, আমার ছেলে মেয়ে এখনো খাওয়ার বাকি আছে। হুম হুম এক ছেলে মেয়ে বাইরে হুম হুম। শহরে, অর্থাৎ সাগাটা ফুলছড়ির দিকে তথ্য সংগ্রহের জন্য গেছে। আচ্ছা সে গেছে, আমার ছেলে হুম বাজারে হুম আছে, তারা খাবে, হুম ছেলেমেয়েরা খাওয়ার পরে আরো 2-4টা তোমাকে দেবো আর হুম। এভাবে বলছি। আচ্ছা আচ্ছা সে মানতে চায় না। হুম হুম আবারও অনেকক্ষণ চেষ্টা করার পর সে পিঠা দেয়। হুম হুম। পিঠা দেওয়ার পরে কিছুক্ষণ খাবার খায়, খাওয়ার পরে শেষে যখন জি। আমার বাবা আমার দাদু যখন আসলো, আসার পর তারা খাচ্ছিল, খাতে খাতে এক পর্যায়ে আবারও ভূতটা আসছে, এসে বলতেছে মোক এখান পিঠা দে, মোক এখান পিঠা দে। তখন আর দাদুর হলো মায়ে হলো দেয়নি, না দেওয়াতে সে করছে কি, হাত যখন পাতাতে বলছে, হাতের ভিতরে গরম আচ্ছা, তেল, আচ্ছা। গরম তেল যখন দিয়েছে সে চলে যায়। হুম হুম হুম। সে বলল সিরাতুন্নিসা তুই কিন্তু ভালো করলি না, আমাকে পিঠা না দিয়ে হলো গরম তেল দিলি, আমি কিন্তু আবারও আসবো আজকের রাত্রেই। আচ্ছা আচ্ছা সে পর্যায়ে আবার আসলো। হুম তখন সবাই যখন ঘুমিয়ে যায়, আম পড়ার একটা আমাদের বাড়ির পেছনে কবরস্থানের ওখানে একটা আমের গাছ আছে। আমটা অনেক বড় আম হতো, সে আমে অনেক সুস্বাদু। আচ্ছা আমটা প্রথম পরে তখন আমার ফুবু যায় কুড়াতে, যখন কুড়ায় একটা কুড়ায় আবার ইয়াতে ঝুড়িতে রাখে, আচ্ছা খাঁচারি, ওই সময় খাঁচারি বলতে ওই খাঁচারিতে রাখতো। জি সে রাখাতে আম রাখে রাখে পেছনে দেখে একটাই আম, হুম হুম ফির অনেকগুলো আম দেখে। এইভাবে অনেকক্ষণ ইয়ে করতে করতে আমার আব্বু ফির ওই সময় ঘুম থেকে উঠছে, হুম হুম। রাত 2টার মতো বাজে। আচ্ছা ঘুম থেকে উঠে সে বোনের সাথে সাথে আম এক এক কুড়াতে পারছে না, অনেক আচ্ছা। আম পড়ে আছে। হুম হুম আম কুড়াতে কুড়াতে এক পর্যায়ে আব্বু দেখতেছে ঝুড়ি অনেক ভরে গেছে। জি আম রাখিয়ে আসে, আরো সাইডে রাখলো, হুম হুম কিছু আম রেখে আসলো। এই পর্যায়ে তখন ঝুড়িতে যখন যেটা আম রাখছে, হুম ওখানে আর আম দেখা যাচ্ছে না কিছুক্ষণ পর পর। আচ্ছা আচ্ছা মানে উনি আম কুড়িয়ে কুড়িয়ে সেই কুড়ি ঝুড়িতে করে রাখছিলেন ঝুড়িতে রাখতেছে, এবং কিছু সেখানে সময় পর দেখা যায় যে সেখানে কোনো আম নেই। আম নেই। আচ্ছা আচ্ছা তখন ফির এক ভয় ভয় পাচ্ছিল। তখন আমার দাদুকে ডাক দিল, জি আব্বা আসেন না, আমার আম কুড়াচ্ছি কিন্তু আম পাচ্ছি না আমি। হুম হুম হুম। এই পর্যায়ে তখন
দাদু আসলো, এসে দেখলো, তাই অনেকগুলো আম দেখলো, আচ্ছা। ঠিকই আছে। হুম তখন আবার দাদু কুড়ালো, হুম হুম কুড়াতে কুড়াতে এক পর্যায়ে দাদু বুঝতে পারে হুম হুম। এই আমগুলো কই যাচ্ছে, আচ্ছা আচ্ছা। কি নিয়ে যাচ্ছে। হুম 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 আম তো পড়তেছে, অনেক আম পড়তেছে, গাছ থেকে পড়তেছে, শব্দ হচ্ছে, হুম হুম তারপর ঝুড়িতে থাকতেছে না। হুম। এরপরে পর্যায়ে তখন আব্বু একটা গোরস্থান থেকে একটা শব্দ আসে, আচ্ছা। মানুষ হাঁটিয়ে আসার মতো। সেখানে মানুষ পর্যায়ে দেখে একটা অনেক বড় একটা লম্বা সাদা পাঞ্জাবি পরে হুম, পুরুষ হুম। মানুষ। সে আসছে, এসে বলতেছে, আমি হুম আম আমি দাদুর নাম ধরে ডাকতেছে, বলতেছে, দুলা মাস্টার তোমাকে হলো বলতেছি এগুলো আম হুম হুম। অন্যখান থেকে ইয়া করতেছে। আচ্ছা আচ্ছা। কয় আপনি কেমনে জানলেন আম পড়তেছে? হুম হুম কয়লো আমি সব জানি, এগুলো আমার এক মেয়ে আছে, হুম সে হুম। করতেছে। তোমার ছেলেকে দিয়ে আমার মেয়েদের বিয়ে দাও, আমি তোমার ছেলেকে নিয়ে যাব। আচ্ছা আচ্ছা। এক পর্যায়ে তখন নিয়ে যেতে, যখন আমার তো দাদু তো নিয়ে যেতে দিবে না। হুম হুম এই সময় আমার কয়লো ওর বউ আছে, বাচ্চা আছে, হুম হুম। কেন চলে যাবে? হুম হুম। না যেতে দিয়ে তখন এক পর্যায়ে ওই লোকটা আবার অনেক দিন ইয়া করলো, আচ্ছা। আহ, শত্রুতায় একটু হুম হুম টাইপের করলো, করাতে আমার দাদু আমার বাবাকে যখন হুম। বাবাকে সাপের মতো সাজিয়ে বাবার সামনে সাপের ইয়া রূপ ধরে এসে হুম হুম। সে সাপটা দর্শন করছে। আচ্ছা আচ্ছা। কামড় দিল, কামড় দেওয়াতে হুম তখন আব্বুর তখন একটু একটু করে নীল হওয়া শুরু হলো। আচ্ছা আচ্ছা। এতে দাদুরে ভয় পেয়ে গেছে, হুম হুম হুম। অনেক রাত হয়েছে, সবাইকে যখন জেগে গেছে। যে মেয়েটা পছন্দ করতো জিন ভূত, হুম। ওই ভূতে এসে আবার সাপ সেজে এসে আব্বুকে সে হুম হুম। বিষটা উঠাইল। আচ্ছা আচ্ছা। এক পর্যায়ে হুম হুম। সে বিষে ওঠানোর কারণে মারা যায়। সে সে তখন থেকে বেঁচে গেল। আর ভাই গেল ওর জিনটার হলো মানে আচ্ছা, মানে ভূতটা- এখানে বিষয়টা হচ্ছে যখন সেই সাপটা ছোবল মারে আঙ্কেলকে, হ্যাঁ তারপর উনি অসুস্থ হয়ে যান এবং একটা সময় পর সেই যে সাপটা মানে ছোবল দিয়েছিল, সাপ বলতে যে জিনটা আর কি, হুম, সে বিষটা তুলে নেয় এবং সে মারা যায়। হ্যাঁ সে মারা আচ্ছা যায়। আচ্ছা, ওকে ফাইন। তারপর এরপরে তখন আরো দুই ভাই, তখন ওদের পরে ভাই আছে, সে ভাইয়েরা বোন মারা যাওয়ার কারণে আরো একটু ইয়া করে, মানে তারা ক্ষতি করতে চায়, ক্ষতি তারা করতে খুব চায়। রেগে যায় যে আসলে, ক্ষতি করতে চায়। হ্যাঁ হ্যাঁ জি। ক্ষতি করতে চাওয়ার পরে আমার এক ফুফাতো বোনকে ওই পরের দিনে হুম হুম পরের দিনে আমার ফুফাতো বোনকে ধরে বলতেছে আমি তোকে নিয়ে যাব। হুম হুম। সে যেতে চায় না। আচ্ছা আচ্ছা। এরপরে যখন ও ভয় পাওয়া গেছে, এতে আমার দাদু একটু জানতো, জি। একটু তাবিজে দিল। তারপরও হুম হুম ছোট মানুষ তখন, সে নাকি হুম হুম। 7 পড়ে। আচ্ছা। সে ভয়ের কারণে হুম হুম। তাবিজটা কাজ করতেছিল না। আচ্ছা আচ্ছা। অনেক জ্বর আসে। হুম জ্বর আসাতে আমার ফির আরেকজন ছিল, কবিরাজ ছিল, ইসলাম ফকির নাম। হুম হুম সে আসে দেখতে হুম বলে একটা অশুভ একটা আত্মা বলে
সে ধরছে, অনেক ইয়া করলো, তাবিজ দিল, পানি পড়া দিল, হুম ঘর বন করলো, এতে কোনো কাজ হচ্ছে না, হুম হুম সে চলে যাচ্ছে না। সে অনেক চেষ্টা করার পর এক ফকির আসে, হুম। গিয়াসুদ্দিন ফকির নাম। আচ্ছা আচ্ছা। সে এসে ঝাড়ফুঁক করে, ঝাড়ফুঁক করার পরে আবার সুস্থ হয়। হুম হুম সুস্থ হয়ে হুম হুম দাদুকে যে এসে বলতেছে আমি আমি আর কি হয়েছিল। হুম হুম সে বলল তোমাকে বলা যাবে না, বললে ছোট বাচ্চা ভয় পেয়ে যাবে। এর কারণে সে এক পর্যায়ে শুনতে চাচ্ছে, মানে শুনতে চাচ্ছে, জোরাজোরি আবারও করতেছে বারবার যে হচ্ছে আমাকে বলতেই হবে। বলতে হবে আমার জি। কি হয়েছিল। হুম হুম সে যখন শুনে সব ঘটনা, হ্যাঁ। তখন আবারও অসুস্থ হয়ে যায়। আচ্ছা আচ্ছা। অসুস্থ হওয়ার কারণে হুম হুম আবারও ওই যে ফকির নিয়ে এসেছিল, সে ফকিরটা আবারও আসলো, এসে বলল আপনার হুম হুম যে ভুট্টা ধরছে হুম হুম সে একে ছাড়বে না, হুম হুম। একে নিয়ে যাবেই। আচ্ছা আচ্ছা। এতে পানি পড়া তাবিজ দেওয়া হয়, ফির আবারও ঘর বন্ধ করা হয়, তারপরে আমাদের পুরো বাড়িটা বন্ধ করে। হুম হুম বন্ধ করাতে এক পর্যায়ে সে চলে যায়। আচ্ছা আচ্ছা। সে চলে যাওয়ার পর আর কিছুদিন পর হুম 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 আসে বলতেছে কোহিনূর তো আমার সাথে গেলি না, হুম হুম হুম। কেন গেলি না? আচ্ছা। আমি তোকে অনেক কিছু দিতাম, হুম হুম। অনেক লোভ দেখাচ্ছি। লোভ দেখাচ্ছিল, জি। হুম সে লোভে আর করে নাই। হুম সে পরবর্তীতে হুম সুস্থ হওয়ার জন্য হুম হুম। ওর সাথে না গিয়ে আচ্ছা আচ্ছা। আমার দাদুর যে ফকির দেখছিল, ওই ফকিরকে দিয়ে তাবিজ আবার শক্ত করে একটু নেওয়াতে সে যখন ভালো হয়ে যায় তখন আচ্ছা আচ্ছা। নিয়ে মানে এরপরে এরপর ওনার সাথে আর কোনো ঘটনা ঘটেনি। জি জি জি। প্রিয় লিসেনার, আমরা শুনলাম বেশ চমৎকার একটা ঘটনা। আসলে এটি একটি জিনকেন্দ্রিক ঘটনা, যেটি আসলে শুরুতে ওনার বাবার সাথে ঘটেছে। মানে একটা জিন ওনাকে পছন্দ করতো, মেয়ে জিন না পরি বলে হয়তোবা। তো যাই হোক, তো এরপরে তার বাবাকে যখন অনুরোধ করে যে আসলে আমি আপনার ছেলেকে বিয়ে করতে চাই। আচ্ছা আচ্ছা। তারপর হচ্ছে উনি যখন বলে যে না, ওর তো সন্তান আছে, বিবাহিত, তো আসলে এটা সম্ভব নয়। তারপরে উনি ক্ষোভের বশে সেই লোককে ছোবল মারে। তারপর আসলে উনি যখন অসুস্থ হয়ে যান, মানে সেই বিষক্রিয়ার ফলে বিভিন্ন ফ্যামিলিতে জানাজানির পর যখন বিভিন্ন চিকিৎসার ব্যবস্থা করা হয়, সেই সময় আবার সেই মানে জিনটি আসে এবং এসে সেই বিষটা উঠিয়ে নেয় এবং সে মারা যায়। এবং সেই মেয়ে জিনটির যে ভাইরা ছিল তারা তখন এই ফ্যামিলিটার ক্ষতি করতে লেগে যায়, বিভিন্নভাবে ক্ষতি করার চেষ্টা করতে থাকে। তো এরকম একটা ঘটনা ছিল, আমরা শুনছিলাম মাহিনুর ইসলাম মারুফ ভাইয়ের কাছ থেকে। তো আমরা চমৎকার চমৎকার কিছু ঘটনা শুনছি, আরও কিছু ঘটনা রয়েছে আমরা শুনবো। বাট এই মুহূর্তে আমরা চলে যাব শাহাদুলের কাছে। শাহাদুলের কাছে আমরা শুনবো আরেকটি ঘটনা, কারণ গত 2 সপ্তাহে আমরা শাহাদুলকে পাইনি। তো আসলে এই জন্য আসলে আমার একটা ইচ্ছা ছিল যে শাহাদুলকে একটা স্পেস দেওয়ার, কারণ শাহাদুল মাঝে মধ্যে চমৎকার চমৎকার কিছু ঘটনা আমাদের জন্য সংগ্রহ করে নিয়ে আসে। তো এ পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে কারা কারা আছেন, তাদের কথাবার্তাগুলোতে চলে যাব। লিখেছিলেন আমাদেরকে আলমগীর আহমেদ, অনেক সুন্দর ছিল ঘটনাটি, অনেক অনেক ধন্যবাদ। লিখেছিলেন আমাদেরকে ইনশাল্লাহ শেষ পর্যন্ত সাথে আছি রাতুল ভাই, অনেক অনেক ধন্যবাদ। চিত্তরঞ্জন রয়
অভিজিৎ লিখেছিলেন যে এরকম ঘটনা প্রতিদিন চাই। আচ্ছা, প্রতিদিন তো সম্ভব নয়, আপনি চাইলে আসলে শুনতে পারেন প্রতি বৃহস্পতিবার ঠিক রাত 9:05 রেডিও সারাবেলা 98.8 FM রাত 9:05 থেকে রাত 11টা পর্যন্ত এই ভৌতিক গল্পের আসর, ভৌতিক ঘটনা অবলম্বনে অনুষ্ঠান ভূতবেলা চলে। লিখেছিলেন আমাদেরকে এমডি নাসিম, আজকে প্রথম লাইভ শুনছি। শর্মিলা খাতুন লিখেছিলেন আমাদেরকে, ভাই কেমন আছেন? আপনি? অনেক ভালো আছি। আপনি কোথা থেকে শুনছেন জানাবেন ভাইয়া, আমার কমেন্ট পড়েন না কেন? আকাশ মিয়া লিখেছিলেন। মিনহাজ প্রধান লিখেছিলেন আমাদেরকে। শিহাব আহমেদ একটি পরামর্শ দিয়েছেন আমাদের জন্য, লিখেছেন ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ভয়ঙ্কর হলে ভালো লাগতো। অসংখ্য ধন্যবাদ। রাত্রি ইসলাম লিখেছেন যে ভাইয়া আরও ভয়ঙ্কর ঘটনা শুনতে চাই। গোবিন্দ সরকার লিখেছিলেন যে যুক্ত হলাম খেলার মাঠ থেকে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। চিত্তরঞ্জন রয় অভিজিৎ ছিলেন আমাদের সাথে, উনি লিখেছেন যে 3 গাছের তল ভাটার সামনে থেকে শুনছি। সেই সাথে ছিলেন আমাদের সাথে খন্দকার মেহেদি হাসান মানু। তো যারা যারা যুক্ত ছিলেন তাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের সাথে ঘটে যাওয়া যদি চমৎকার কোনো ভৌতিক ঘটনা থেকে থাকে আমাদের সাথে শেয়ার করতে পারেন। আপনি যদি চান আপনার ঘটনাটি আমি পড়ে শোনাই, সেক্ষেত্রে আমাদেরকে মেল করতে পারেন। আমাদের মেল অ্যাড্রেসটি হচ্ছে bhoot.sharabela@gmail.com। আমি স্পেলিংটি বলে দিচ্ছি, BHOOT.SARABELA@gmail.com। আর এর পাশাপাশি আপনি যদি চান আমাদের স্টুডিওতে এসে সরাসরি আপনার সাথে ঘটে যাওয়া ভৌতিক ঘটনা শেয়ার করবেন, সেক্ষেত্রে আপনি চাইলে আমাদেরকে ফোন করতে পারেন এই নাম্বারে 01713484465। অনেকে দেখা যায় যে কারো ফোনে ব্যালেন্স নাও থাকতে পারে, আপনি চাইলে এই মুহূর্তে আমাদেরকে মিসড কলও দিয়ে রাখতে পারেন। তো যাই হোক, আপনাদের নিয়মকানুনগুলো জানিয়ে দিলাম। তো এই মুহূর্তে আমি চলে যেতে চাই শাহাদুলের কাছে। শাহাদুলের কাছে ছোট্ট একটা ঘটনা শুনবো এবং তারপর আমরা আবারও চলে যাব মাহিনুর ইসলাম মারুফ ভাইয়ের কাছ থেকে। ওনার কাছে আজকে অনেকগুলো ঘটনা শুনবো আমরা। তো যাই হোক, এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি শাহাদুলের কাছে। শাহাদুল, কি অবস্থা? ভাই আছি ভালো, তুমি কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ। শাহাদুল, আজকে আমরা যেহেতু সময় কম এবং আমাদের অতিথির কাছেও অনেক ঘটনা আছে, জি অবশ্যই। আমরা কোন ঘটনাটি শুনবো একটু? ভাই এই ঘটনাটি হচ্ছে আমার পাশের এলাকায় এক কবিরের কাছ থেকে, কবিরাজের কাছ থেকে আচ্ছা, শোনা আর কি, okay. বা কিছুটা মানে নিজের চোখেও দেখা আদৌ, মানে ঘটনাটি আমার নিজের কাছেও অদ্ভুত লেগেছে আর কি। আচ্ছা আচ্ছা, ওকে। উনি সবসময় কিন্তু ভাইয়া মানুষ কিন্তু এখন কোনো কিছু হারাই গেলে কবিরাজের কাছেই আগে দৌড় যায় আর কি, যে জিনিসটা যদি সে সন্ধান দিতে পারে তাহলে কিন্তু আমাদের জন্য ভালো হচ্ছে এবং তাকে কিছু পুরস্কার বা বকশিস দিয়ে আসে। রাইট। তা সেই ক্ষেত্রে যার সাথে ঘটনাটি ঘটেছে তার নাম, ঠিকানা সবকিছু হাইড রাখছি এবং যে কবিরাজ আছে তার নামটিও হাইড রাখছি আমি আর কি, তার সেফটির বিষয়ের জন্য গোপন রাখছি। ঘটনাটি আজ থেকে 2 থেকে 3 বছর আগে তার সাথেই ঘটে যাবে এবং সে কিন্তু আবার কালো জাদু করতে ওই এলাকার ভিতরে একদম এক্সপার্ট। গাইবান্ধার বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসে তার কাছ থেকে সমস্যার সমাধান করার জন্য, বা কোনো কিছু হারাই গেলে তার কাছে আসে। সেই ক্ষেত্রে একজন মহিলা এবং একজন আসছিল ওনার কাছে একটি বিষয়ের জন্য, কালো জাদু করার জন্য আর কি। কালো জাদু করার জন্য তা তো ওনার ওই কবিরাজের ভাই কিন্তু আবার হচ্ছে আমার বন্ধু হয়, একসাথে আমরা পড়াশোনা করছি। তা ওকে আমি বললাম যে কে রে, তোর ভাই কি আসলেই কালো জাদু করতে পারে? বলতেছে হ্যাঁ পারে। আমি বললাম একদিন তো দেখতে আসতে হয়, তুই কোনো সুযোগ করে দিতে পারবি কিনা যখন তুই থাকবি সেই কাজটা করার সময়, জাস্ট আমাকে 5 মিনিটের জন্য আমাকে ওখানে ঢুকাবি, দেখবো আর কি কিভাবে তোরা কাজটা করিস আর কি। পরে হচ্ছে বলতেছে যে ঠিক আছে অমুক দিন অমুক বারে তুই আসিস, আমিও থাকবো ওই কাজে, তাহলে আর ভাইয়া তোকে রাগ হবে না বা কিছু বলবে না। আমি বললাম ঠিক আছে, তাহলে তুই যে সময় কথা বললি বা যে বারের কথা বললি ওই বারের মধ্যে আমি উপস্থিত হবো। ওকে বললাম যে কয়টার দিকে যাবো? ও বলেছে রাত 11টা পরে আসবি, 11:30 ওই দিকে। তো আমাদের কার্যক্রম 12টার দিকে শুরু হয়, তো ঠিক আছে আমি আসবো ওলা। তো ওই কথা বলে পরের দিন ভাইয়া যেদিন আমাকে যেতে বলছে তা
আমি খাওয়া দাওয়া করে একদম রেডি হয়ে আছি। ওখানে আবার একটা মোড় আছে, চার দোকান, বেশ কয়েকটা চার দোকান আছে। তো ওখানে কয়েকজন মিলে চা খাচ্ছি আমরা। চা খেয়ে সময় হলো, তো সবাই সবার মতন বাড়িতে গেল। তা আমি আবার ওখানে চলে আসলাম, যে ওকে ফোন দিলাম। ফোন দিয়ে বললাম, কই তুই? বলতেছে, আমি তো খাওয়া দাওয়া শেষ করে এখানে ভাইয়ের এখানে আসলাম। তা আমি কি বললাম যে আমি কি যাবো? কয় হ্যাঁ আয়, সমস্যা নেই। তো ভাইয়া আমি যাই দেখি যে মহিলাটা আসছে, ওই মহিলা আর আমার ওই বন্ধুর ভাই আর বেশ কয়েকজন। তো সবাই ওখানে মানে বিভিন্ন ধরনের মন্ত্র পড়া শুরু হয়ে গেছে 12টার পর পরে। আচ্ছা আচ্ছা। 12টার পর পর মন্ত্র পড়া শুরু হয়ে গেছে। সবাই যেন বিভিন্ন ধরনের মন্ত্র পড়তেছে এবং সব ধর্মের দেবদেবতা যেগুলো আছে সবাইকে অনুসরণ করতেছে, মানে তাদের সবাইকে নাম স্মরণ নিচ্ছে। করতেছে। এবং যখন ভাইয়া মানে একটা মৃত মানুষের একটা কঙ্কাল মাথা বের করলো, যখন কঙ্কাল, আচ্ছা। তা আমি তো দেখে ভয় পেয়ে গেছি। তো তখন তো 3-3.5 বছর আগে, তখন একটু তো ছোট ছিলাম, একটা ভয় লাগার কাজ হবে হঠাৎ করে দেখা। রাইট। তা আমি একবার হুট করে চিৎকার করে উঠছি, ও মা করে উঠছি। তো আমার ফ্রেন্ডরা বলতেছে, এ চুপ করে থাক, না হলে ভাইয়া রাগ হবে, তাহলে তোর জন্য আমাকেও বের করে দিবে, না হলে কাজটাই হবে না। আচ্ছা। তো ভাইয়া কিছুক্ষণ পর রাত যখন একটা বাজে, তখন যেন ঘরটা যেন ভাইয়া আলো, চতুর্পাশে লাইট আছে, কিন্তু ঘরটা যেন অন্ধকার অন্ধকার লাগছে আমার কাছে, একদম অন্ধকার অন্ধকার লাগছে। আমি ওকে, আমার ফ্রেন্ডটাকে জিজ্ঞেস করলাম, কে রে তুই পাশে আছিস, এত অন্ধকার লাগতেছে কেন? কয় এখানে দাঁড়া, দেখ কি হয় এখানে। তো ভাইয়া কিছুক্ষণ অন্ধকার থাকার পর যেন আমি বলতেছি, ভাই লাইটটা জ্বল, আমাকে ভয় করতেছে। ও বলতেছে যে লাইট জ্বলালে এখানে কাজ হবে না, তুই চুপচাপ হয়ে গেলে আমার পাশে থাক। আমি ওর কথা মতন ওর পাশে আছি। তবে ওই ঘরটা ওদের বাড়ি থেকে একদম নির্ঝুম একটা জায়গায়, আচ্ছা, নির্জন একটা জায়গায়, যেন কোনো ধরনের শব্দ বা কোনো ধরনের আওয়াজ ওখান থেকে বাইরে না পৌঁছায়। তাই গেলাম। তা ওই অন্ধকারের মাঝে কিছুক্ষণ পর বিকট আওয়াজ শুরু হয়ে যাচ্ছে। আচ্ছা। বিভিন্ন ধরনের আওয়াজ হচ্ছে। বলতেছি, কেন ডেকেছিস তুই আমাকে, বা আমাদেরকে কেন ডেকেছিস? তা ওই কবিরাজ বলতেছে, আমার কাজে তোকে ডেকেছি, আমার কাজটা তোকে করে দিতে হবে, এই মহিলার কাজটা করে দিতে হবে। আচ্ছা। ওই মহিলা যাকে কালো জাদু করবে, সে হচ্ছে তার স্বামীকে কালো জাদু করবে। আচ্ছা আচ্ছা। তা আমি তো এই বিষয়টি শোনার পর অবাক হয়ে গেলাম, যে কবিরাজের মধ্যে কি কি কথোপকথন হচ্ছে একটু একটু বোঝা যাচ্ছে। আর আমি আমার ফ্রেন্ডকে জিজ্ঞাসা করতেছি কি কি বলতেছে। তো আমি ওকে জিজ্ঞাসা করার পর ও আমাকে বলতেছে, এই সব জিজ্ঞাসা করতেছে যে কালো জাদু করতে হবে, ওকে বসে আনতে হবে, ওর স্বামীকে যদি বসে আনতে পারিস তো ওর জন্য ভালো কিছু ভোগ দেওয়া হবে। এই ধরনের কথাবার্তা যখন বলা হচ্ছিল, তখন বলতেছে যে তুই ওই সময় আমাকে ডেকেছিস কেন? এই সময় তো আমার ঘুমের সময়, তুই আমাকে এই সময় ডেকেছিস। বলতেছে, তোর ঘুমানোর সময় বাদ, এখন তুই কাজটা করে দিবি কিনা সেটা বল। তো বলতেছে ঠিক আছে। ওকে 7টা মসজিদের পানি আনতে বললো। আবার নদীগুলো আছে না ভাইয়া, বিভিন্ন ধরনের নদী, 7টা নদী থেকে পানি আনতে বললো। 7 রঙের সুতা এবং বড়শি, তারপরে হচ্ছে কাঁটা, এগুলো নিয়ে যেতে বললো। তো নিয়ে যেয়ে এগুলো জোগাড় করে শনিবারের দিন সকাল 11টার দিকে তুই এগুলো নিয়ে উপস্থিত হবি, আমি এটা করে দেব, আর কোনো ঝামেলা হবে না। ও আর বসে চলে আসবে, আর আমাকে যে ভোগটা দিতে চাইছিলি সেই ভোগটা যেন আমি পাই আর কি। তো কবিরাজ আর কথা শুন মতো বলে, ঠিক আছে, যদি কাজটা করে তোকে একটা পাঠা ভোগ দেওয়া হবে, তোকে পাঠা বলি দেওয়া হবে। তো কথা মতন সবকিছু জোগাড় করে নিয়ে আসার পর ওই মহিলা জোগাড় করে নিয়ে আসলো। 2-3 দিনের মধ্যে শনিবারে আবার সকাল 11টার মধ্যে সবকিছু যজ্ঞ শুরু করলো।
আচ্ছা শুরু করার পর ওই মহিলাকে কিছু কাজ দিল যেন বাড়ির ভিতরে হুম। রাখতে পারে। জি তো যেখানে রান্না করে চুলা, সেই চুলার মুখের ভিতর গর্ত খুঁড়ে একটা তাবিজ রাখতে হবে, এবং ওনার স্বামী যে পাশ দিয়ে চলাফেরা করে, যে রাস্তা দিয়ে, সেখানে একটা রাখতে হবে। আর ওনার যে বিছানাটা আছে, ওনার স্বামী যে বালিশে মাথা দেয়, হুম। সেই বিছানা বালিশের নিচে রাখতে হবে। আচ্ছা এবং একটা সর্বশেষ একটা তাবিজ আছে, সেটা ওই মহিলার কাছে রাখতে হবে, হাতে বাঁধে রাখতে হবে। আচ্ছা মানে ওনাকে দিয়েছিল কয়টা? একটা চারটা। চারটা দিয়েছিল। ওকে ফাইন। 4টে দিয়েছিল, 4 জায়গায়, 3 জায়গায় রাখতে, আর একটা ওনার শরীরে হাতে বাঁধে জি, রাখার জি, জন্য। হ্যাঁ বুঝতে পারছি। তা কিছু পানি দিয়েছে, যে পানিগুলো যেন ওনারকে খাওয়ানোর চেষ্টা করে। হুম, হুম, তো এইসব কাজ দেওয়ার পর যখন দিল, তো কাজটি ভাই একদম সাকসেসফুল হয়ে গেল কাজটি। হুম, হুম, তা কিছুদিন পর লোকটি ওনার সাথে, ওই মহিলার সাথে খুবই ভালো হুম, হুম, চলাফেরা, আন্ডারস্ট্যান্ডিং করছে। তা ওই মহিলা যখন ওনার কাছে আসছে, হুম, তা আমাদের ভাইয়া কিন্তু আমার বাড়ির পাশে, কিন্তু পাশের এলাকা এটা, হুম। তা মাঝে মধ্যে কিন্তু যাওয়া হয় আর কি ওখানে। হ্যাঁ তোমাকেও আমি মাঝে মধ্যে বলি যে ভাইয়া ওই আচ্ছা, জায়গাতে আছি আমি। জি জি তা আমিও ওই সময় ফ্রেন্ডকে বললাম, কি রে ওই মহিলার কাজটা যে তোরা করে দিলি, ওটা কি হয়েছে? হুম, কয় হ্যাঁ, ওটা তো হয়ে গেছে। ওকে ওই মহিলা তো গত পরশুদিন আসলো, হুম, 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 ওনার আমাদেরকে যে বকশিস দেওয়ার কথা ছিল সেটা দিয়ে গেল। এবং আমি বললাম যে তোরা যে ওনাকে ভোগ দিতে চাইছিলি, সেই ভোগটা দিছিস নাকি? কয় হ্যাঁ, ওটা আমরা 2-1 দিনের মধ্যে ভোগ দিয়ে দেব। তা আমি বললাম যে তোরা ভোগ দিবি, কিভাবে দিবি, সেটা কি একটি দেখানো বা কোনো উপায় আছে আমাকে মানে দেখার সুযোগ আছে কি? দেখার সুযোগ আছে কিনা? কয় বলতেছে ওখানে তুই যাস না, ওখানে গেলে তোর সমস্যা হয়ে যাবে। হুম, হুম, আমি ওকে একটু জোরাজুরি করলাম যে আরে কিছু হবে না, চল, সেদিন যেহেতু রাত্রেবেলা থাকতে পারি, এটা তো ভোগ দিবি, এটা কি এমন ব্যাপার, চল যায় দেখি। তা ভাই ভোগ দেওয়ার পর তখন থেকে সবাই চলে আসলো। আসার পর খাসির যে পাঠার যে রক্তটা আছে ভাই, খাসি, সেটা ওখানে রক্তগুলো বাটিতে করে বাড়ির যে ঘরটা আছে যেখানে ওরা কাজ করে, সেই ঘরের পূর্ব দিকে রেখে আসলো। আচ্ছা কিছুক্ষণ রাখার পর আমি বললাম যে চল একটু যাই দেখে আসি। হুম, কয় না, আর ওখানে যাস না। ঠিক 2 থেকে 2.5 ঘন্টা পর যে দেখি ভাইয়া, ওকে সাথে করে নিয়ে গেছি এবং ওর ভাইকেও সাথে নিয়ে করে গেছি, যে Okay. দেখি বাটির ভাই একটু পরিমাণ রক্ত ওখানে ছিল না বাটিতে। হুম, আমি তো অবাক হয়ে গেলাম। আমি বললাম যে এগুলো মাটিতে পড়ে গেল নাকি হুম, কেউ এসে পানিতে ফেলে দিয়ে আসলো, নদীতে ফেলে দিয়ে আসলো কিনা। বলতেছে কেউ ফেলে দিয়ে যায়নি, এগুলো যাকে ভোগ দেওয়া হয়েছিল সেই খেয়ে গেছে। এবং ঠিক ভাইয়া, ঠিক 1 মাস পর হুম, যে মহিলাটা তার স্বামীকে কালো জাদু করেছে, ওই স্বামী অসুস্থ হয়ে গেছে লোকটি। আচ্ছা আচ্ছা ওনার পুরো শরীর যেন একদম কঙ্কালের মতন হয়ে গেছে, শুধু হাড়গুলো দেখা যাচ্ছিল বাইরে থেকে। হুম, হুম, রক্ত শূন্যতা হয়ে গেছে। ওকে যাওয়ার পর উনি আবার কবিরাজের কাছে আসছে। আসার পর বলতেছে যে ভাই আমার স্বামী তো এই অবস্থা, আমার স্বামীকে আমি বাঁচাতে পারবো কিনা জানি না, হুম, হুম, ভাই আমার স্বামীর বাঁধটা আপনারা কেটে দেন। আচ্ছা যে মহিলা ওই হচ্ছে স্বামীকে- কাজটা করতে চেয়েছিলেন এবং হ্যাঁ। উনি এখন এসে বলছেন যে এই কাজটা মানে কেটে দেন, কেটে আর কি, দেন। হ্যাঁ কেটে দেন, আমার স্বামীকে বাঁচাতে হবে। আচ্ছা আচ্ছা তো এখন ওই কবিরাজ বলতেছে এটা তো অনেক দেরি হয়ে গেছে, হুম, এখন আমার দিক থেকে আমি অনেক চেষ্টা করব, যদি সম্ভব হয় কেটে দেওয়ার তাহলে আমি দেবো, আর যদি না হয় তাহলে আমার করার কিচ্ছু নেই। হুম, হুম, তো কবিরাজ অনেক চেষ্টা করছে, ওনার পরিচিত যারা কবিরাজ আছে তাদেরকেও নিয়ে করছে, কিন্তু কোনো লাভ হয়নি আর কি। আচ্ছা তা আমি ওনার কাছ থেকে ঠিকানাটা শুনছি ওই মহিলার, কিন্তু এখানে বলা সম্ভব না, নাম ঠিকানাও বলা সম্ভব না না। না অবশ্যই তারপরে ভাইয়া মানে দুঃখের সহিত বলা হচ্ছে যে হুম, লোকটি অসুস্থ অবস্থায় দীর্ঘ 3 মাস পর হুম, হুম, মারা গেছে। মারা গেছেন আচ্ছা মারা আচ্ছা গেছে। ওকে তো মহিলাটি কান্নাকাটি করার পর সবকিছু বোঝার পর যে আজকে আজকে আমার এই পরিণতি আমার নিজের দোষের কারণে, আমার নিজের জন্য। আজকে যদি আমি এই কাজটা না করতাম
তাহলে হয়তো আমার স্বামী বেঁচে থাকতো। হুম তো উনি নিজে কান্নাকাটি করতে করতে যখন নিজের মুখে সবকিছু যখন স্বীকার করলো, তখন তার শ্বশুরবাড়ির লোকজন হুম তাকে ও বাসা থেকে বের করে দিয়েছে। আসলে একটা জিনিস কি ভাই, সত্য কখনো চাপা থাকে না, চাপা থাকে না, রাইট। কোনো না কোনো এক সময় ওটা ফাঁস হয়ে যায়, যে কাজটা করুক ফাঁস হয়ে যাবে। রাইট। তো যখন ওনার স্বামীকে দাফন করা হলো, তা ঠিক থেকে নাকি বারবার ওই কবিরাজের কাছে উনি আসতেছিল যে আমার স্বামী আমাকে বারবার আমার স্বপ্নেতে আমার কাছে আসতেছিল যে তুমি কাজটা ঠিক করোনি, তুমি নিজের হাতে আমাকে মেরে ফেললা। এমন কোন কবিরাজের কাছে গেলা যে তুমি আমাকে বান মারলা এবং আমাকে কালো জাদু করলা, সে আবার পরবর্তীতে সেই বানটা কাটতে পারলো না এবং শেষ পরিণতি আজকে আমার মৃত্যু। জি। তা পরে ভাইয়া যখন ওনার শ্বশুরবাড়ি থেকে কবিরাজ মৃত্যুর পর, ওই লোকটার মৃত্যুর পর যখন কবিরাজ ডেকে নিয়ে আসা হলো ওনাদের, তো ভাইয়া 3টা তাবিজে বের করছে। আচ্ছা আচ্ছা। 3টা তাবিজে বের করার পর ওনাকে উনি সবকিছু স্বীকার করলো। মহিলা স্বীকার করার পর বলতেছে আমি আর বাঁচতে চাই না, আমাকেও আপনারা মেরে ফেলেন। তো ভাইয়া গল্পটি অনেক বড়, আরো বেশ কয়েক মিনিট লাগবে, 10-15 মিনিটের মতো লাগবে। জি জি জি। যেহেতু হ্যাঁ, তারপর কি হয়? তারপর শেষ পর্যন্ত ওই মহিলা এখন পর্যন্ত পাগল অবস্থায় ওনার বাবার বাসায় আছে আর কি। আচ্ছা আচ্ছা। আচ্ছা ঠিক আছে, আমরা যদি সুযোগ হয় আরেকদিন এই ঘটনার বাকি অংশটুকু শুনবো, কিন্তু এখন তো মোটামুটি শেষের পথে। জি, শেষের পথে। এখন উনি পাগল হয়ে গেছেন, পাগল হয়ে ওনার বাবার বাসায় আছে। আচ্ছা আচ্ছা। ওনার সাথে তো সম্ভবত জিন কেন্দ্রিক কিছু ঘটনা ঘটে। জি জি জি, ওনার সাথে জিন কেন্দ্রিক ঘটনা ঘটে। মাঝে মধ্যে ওনার স্বামীও ওনাকে স্বপ্নতে দেখায়। আমি শুনেছি যারা এই ধরনের কাজ করে তাদের সাথে ঘটে, এবং তুমি যখন আগেও একবার বলেছিলে স্টোরিটা, তো সেই সারসংক্ষেপটা আপনাদেরকে যাই হোক সাদুলের মাধ্যমে আমরা শুনবো আরেকদিন। তো এই মুহূর্তে আমরা আসলে চলে যেতে চাই। আমাদের স্টুডিওতে আছেন আরেকজন অতিথি বলতে মারুফ ভাই আছেন আমাদের সাথে। আমরা মারুফ ভাইয়ের কাছে ঘটনা শুনবো। আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে কারা কারা ছিলেন হাফিজ মোহাম্মদ রনি, উনি লিখেছেন ভাই আমি একটা ঘটনা পাঠাতে চাই। সাজ্জাদ লিখেছেন আমাদেরকে, হ্যালো রাতুল ভাই অ্যান্ড শাহাদুল ভাই, আচ্ছা কেমন আছেন? আমিও ভালো আছি। ওকে ফাইন। উনি ব্যস্ত আছেন জন্য উনি যুক্ত হতে পারেন না এমনটি জানিয়েছেন। সাজ্জাদ আপনাকে মিস করি। গাইবান্ধায় কখনো এলে অবশ্যই সারাবেলায় আসার আমন্ত্রণ রইল, যেহেতু আপনি একটা সময় নিয়মিত আসতেন ভূতবেলায়। চিত্তরঞ্জন রয় অভিজিৎ ছিলেন আমাদের সাথে, উনি ফ্যামিলির সবাই মিলে শুনছেন আমাদেরকে এমনটি জানিয়েছেন। হৃদয় মণ্ডল ছিলেন আমাদের সাথে, উনি লিখেছেন যে বলছি মাঠের হাট রাজনগর থেকে আছি শেষ পর্যন্ত, থ্যাংক ইউ। শাহাদুল ভাইয়ের ঘটনাটা শুনে বেশ ভয় লেগেছে এমনটি জানিয়েছেন। পার্থ বর্মন শুভ ছিলেন আমাদের সাথে, উনি লিখেছেন যে পলের ওপর শুয়ে শুনছি, গল্পটি অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। মোহাম্মদ আলমগীর লিখেছিলেন আমাদেরকে। তো এই মুহূর্তে আমি আসলে আর কথা বলতে চাই না, আমাদের সাথে মাহিনুর ইসলাম মারুফ ভাই আছেন, আমরা তার কাছে শুনবো, তার কাছে আরও কিছু ঘটনা রয়েছে সেই ঘটনাগুলো। তো দেখতে পাচ্ছি আমাদের সাথে আরও অনেকেই যুক্ত হয়েছেন। মানিক ভাই ছিলেন আমাদের সাথে, হাফিজ রনি ভাই, নয়ন সরকার ভাই লিখেছিলেন আমাদেরকে যে অল্প ভয়ে গল্প কথা শুনছি, আচ্ছা স্বল্প সময় আছি আর। আচ্ছা আচ্ছা, উনি একটু কাব্যিক ভাষায় লিখেছেন। যাই থ্যাংক ইউ সো মাচ নয়ন সরকার ভাই আমাদের সাথে যুক্ত হবার জন্য। সেই সাথে যারা যারা আমাদেরকে দেখছেন এবং শুনছেন প্রত্যেকের কাছে অনুরোধ, আপনাদের কাছে যদি থেকে এমন কোনো ভৌতিক ঘটনা আপনি চাইলে আমাদের স্টুডিওতে এসে শেয়ার করতে পারেন। এই জন্য আমাদেরকে ফোন করতে পারেন একটি নাম্বারে, যারা স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করতে চান, 01713484465। আর যারা আমাদের স্টুডিওতে আসতে পারবেন না তারা চাইলে আপনাদের ঘটনাটি আমাকে লিখে পাঠিয়ে দিতে পারেন। আমাদের মেইল অ্যাড্রেসটি হচ্ছে bhoot.sarabela@gmail.com। আমাদের লাইভের স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের মেইল অ্যাড্রেসটি উল্লেখ করা আছে। তো মারুফ ভাই, আমরা শুনবো এবার আপনার ঘটনা। আমার ফুবুর বাড়িতে যখন গেলাম, জি জি, গ্রীষ্মকাল, জি, যাওয়ার পর ওখানে দিনটা বেশ ভালোই কাটলো। কাটার পর যখন রাত হচ্ছে তখন খাবার খেয়ে শুইলাম। রাত 11টার মতো বাজছে গল্প করতে করতে। রাত 11টার সময় শোয়ার পর বাথরুমের কাছ থেকে একটা শব্দ আসছে, নুপুর পড়ার শব্দ। জি। তখনই শব্দটা
হুম পেয়ে ভাবলাম হয়তো কেউ আসতে পারে। হুম হুম তারপর চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করলাম, তখন আরো শব্দটা বাজছে, হুম হুম। মানে আরো বৃদ্ধি পাচ্ছে বৃদ্ধি শব্দটা। পাচ্ছে। হুম হুম হুম। জি। বৃদ্ধি পাওয়াতে ফুবুকে ডাক দিলাম, ডাক দিয়ে বললাম, ফুবু দেখো তো কে এসেছে, হুম নুপুর পরা শব্দ হচ্ছে। তখন বের হওয়ার পর বের হয়ে দেখলাম কেউ নেই। হুম তারপর ফুবু সহ আবারও ঘরে আসলাম, আসার পর আবারও শুইলাম। শোয়ার পর চোখ বন্ধ করতে যাচ্ছি, আবারও নুপুর পড়ার শব্দ। আচ্ছা আচ্ছা। শব্দটা ফির পেয়ে তখন আর ফুবুকে না ডেকে আমি নিজে আবার গেলাম। আচ্ছা আচ্ছা। যাওয়ার পর ওখানে গিয়ে দেখি এক সাদা মেয়ে, শাড়ি পরা মেয়ে বসে আছে। হুম হুম। সে কান্না করছে, আমি খালি মুখে দেখছি। আচ্ছা আচ্ছা। এক পর্যায়ে যখন যত আগে যায় সে ওখান থেকে আবার দেখলাম উঠে যাচ্ছে। আমি তার পেছন নিলাম। আচ্ছা, আপনি কান্নার শব্দ পেয়ে যখন গেলেন সেখানে গিয়ে দেখলেন না। সাদা শাড়ি পরা কেউ একজন বসে আছে। হ্যাঁ, বসে আছে। তারপর আমি যখন এগিয়ে যাই তখন মেয়েটাও তখন ওখান থেকে উঠে যাচ্ছে। উঠে যাচ্ছে। আচ্ছা। উঠে যাওয়ার পর সেখানে আমি আরো আগে হুম এগোতে এগোতে এক পর্যায়ে আমি আর এগোই না, হুম দেখি আমার দিকে আসে কিনা। হুম হুম তখনই আমি, সে যখন আসে না তখন আমার একটু ভয় ভয় লাগলো। হুম হুম তখন আমি পায়ের দিয়ে দেখলাম পা তো দেখা যাচ্ছে না। হুম হুম সে মেয়েটার দিকে পা যেহেতু দেখা যাচ্ছে না তখন আরো গভীর হুম। ভয় লাগছে। আচ্ছা। তখন ওখান থেকে আমি দৌড়ে আসলাম। দৌড়ে আসার পর এক রাস্তায় আমার সামন দিয়ে মানুষ যাচ্ছে, পেছনে হুম বা আমার সামনে সাইডে মানুষ চলাচল করতেছে, হুম এরকম লেখা শুরু হলো। এক পর্যায়ে আমি আর ওখানে হুম। থেকে আমি একটু দূরে গেলাম। জি। যাওয়ার পর ওখানে ভয়টা লাগা শুরু হলো। আমি পথ হারিয়ে ফেলছি। আচ্ছা। পথ আর আমি ওখান থেকে আর খুঁজে পাচ্ছি না আমি কোথায় এসেছি। জি। আবারও ওখানে যাওয়ার পর আরো ভয় লাগা শুরু হলো, আর বেশি আচ্ছা, মানে ওখানে যাওয়ার পর আপনি আরো বেশি ভয় পাচ্ছেন। ভয় পাচ্ছি। জি জি জি। ওখানে গিয়ে একটু অন্যরকম সৃষ্টি হচ্ছে। অনেকগুলো মনে হয় একসাথে আমার লোকে এসে ডাকছে। আচ্ছা আচ্ছা। সে ভয় পেয়ে সেখান থেকে আবার করলাম কি দৌড়ানো শুরু করলাম। দৌড়ে এসে ফুকে ডাকলাম, ডেকে বললাম, আমি খুঁজে না পাওয়াতে পরবর্তীতে যখন এক পর্যায়ে দেখি আমার এটা মনে হচ্ছে ফুর বাড়ি, এই ফুর বাড়ি মনে হয়, সে এখানে ঢুকে পড়লাম। হুম হুম ফু ফু ডাকছি, অনেকক্ষণ ডাকছি, কেউ সাড়া দিচ্ছে না। জি। সাড়া না দেওয়ার কারণে হুম হুম হয়তো ভাবলাম ঘুমে আছে, গ্রামের বাড়ি। জি। তারপর একটু ফাঁকে গেলাম, যাওয়ার পর ওখানে প্রভুর ওই বাড়িতে গেলাম। যাওয়ার পর ওখানেও যা দেখি নেই। জি। না থাকা, যা ডাকার পরে কেউ নেই, এতে আরো ভয় লাগে, অন্যরকম সৃষ্টি হলো। আমার তখন আমি বললাম সুরা পড়া শুরু করলাম। জি জি।
সূরা পড়লাম, সূরা পড়ে হুম হুম, ওখান থেকে আমি দেখি আমি বেরোতে পারি কিনা। হুম হুম, এই এজন্য আমি পরবর্তীতে আমি আরেকটু হাঁটা শুরু করলাম। হাঁটতে হাঁটতে এক পর্যায়ে আমি বসে পড়লাম। ওখান থেকে এসে বসে পড়লাম। বসে পড়ার পর হুম হুম, গায়ের জামাটা হুম হুম, জামাটা ছিল, জামাটা খুললাম। হুম জামা খুললে আমি শুনছিলাম জামা খুললে ভূত চলে যায়। হুম, এটা শুনে আমি ওই সময় জামাটা খুললাম। আমি ভাবলাম হয়তো আমার এখানে কি হয় হবে, এইভাবে আমি থাকলাম। জি, থাকার পর যায় আব্বু আসে আমার ওখানে। হুম আমার সাথেও আব্বু গেছিল, কিন্তু সেটা বলা হয়নি। জি, ওই রাস্তা দিয়ে আব্বু যাচ্ছে, যাতে বলতেছে তুমি এখানে কেন। তখন ভাবলাম, আমি আর হাত ধরতে চাইলাম না, যদি ভূত হয়। আচ্ছা আচ্ছা, মানে আপনার ভূতের- বিশ্বাসটাই উঠে গেছে। ভূত হলে তো আর হুম হুম, আমাকে যদি কোথাও যদি নিয়ে যায় আচ্ছা, যদি আমাকে, হুম হুম, আমি যদি না ফিরে আসতে পারি। হুম, এই কারণে অনেকক্ষণ করার পর বলল, অনেকক্ষণ পর বলল তুমি এখানে কি করো। আমি বললাম আমি একটা শাড়ি পরার নুপুর পরার শব্দ পেয়ে আমি এখানে আসছিলাম। সম্পূর্ণ ঘটনা তখন বললাম। হুম হুম, বলতে তখন আব্বু বলল আমি ভূত নই। হুম হুম, তারপরও একটু ভয় ভয় লাগতে শুরু করলো, হুম হুম, হুম, যেহেতু। আচ্ছা আচ্ছা, তারপরও বললাম না, আমি যাব না, আমি এখানেই থাকবো, যাব না, আমি এখানেই থাকবো। হুম, এভাবে বলতে তারপর আব্বু বলল তুমি আমার সাথে চলো, তোমার ভয় নাই, তোমার আমার সাথে গেলে তুমি নিরাপদে যেতে পারবে। হুম হুম, হুম, আমি এই কারণে আমি চলে গেলাম আব্বুর হাত ধরে। হুম, তখন যাওয়ার পর, বাড়িতে যাওয়ার পরে আমার অসুস্থ মতো বোধ হয়। হুম, তখন আমি এক পর্যায়ে ওই দিন আর একটু একটু করে ভয় লাগা শুরু হলো। ঘুমাতে পারছি না, খাইতে পারছি না। হুম, ওই সিনগুলো মনে পড়তেছে। হুম, এই ঘটনা ঘটছে আমার সাথে। আচ্ছা আচ্ছা, এর কারণে আমি ওখান থেকে আবার পর্যায়ে টেনশন করতে করতে আমার অসুস্থ জ্বর বোধ হয়। আচ্ছা আচ্ছা, জ্বর হতে তখন আমার ডাক্তার দেখানো হয়, ওষুধ খাওয়ানো হয়, এতে ভালো হচ্ছিলাম না। ভালো না হওয়ার কারণে আব্বু কি বললো, আমার হুম হুম, একটা তাবিজ, আম্মু বলতেছে তাবিজ দাও ওকে। আচ্ছা আচ্ছা, তাবিজ দিল, গাছ ঝাড়ি দিল। এতো অনেক কোনো আসতেছে না। হুম হুম, এক পর্যায়ে এক ফকিরকে ডেকে নিয়ে আসে। হুম, নিয়ে আসার পর সে ঝাড়ফুঁক করে পানি পড়া দেয়, সেগুলো খাইলাম। ওষুধ খাইছিলাম ওর ফাঁকে ফাঁকে। বললো এর ফাঁকে ফাঁকে ওষুধও খাও। আচ্ছা আচ্ছা, ওষুধ খাইলাম, এতে আর কোনো ভালো বোঝা যাচ্ছিল না। আচ্ছা আচ্ছা, না বোঝার কারণে আবারও ফকিরকে ডাকা হলো। হুম, এ এখনো সুস্থ হচ্ছে না। তখন ফকির বলল সে ওই বিষয়ে ভাবতেছে, এই জন্য ভালো হচ্ছে না। হুম হুম, হুম, তা সে যদি ভালো হতে চায় তাহলে তাকে ভয়টাকে দূর করতে হবে। হুম, কিভাবে ভয়টা দূর করা যায়? তখন আমার সামনে ভালো একটা বই, হুম, তারপরে অনেক কিছু করা শুরু করলো, হুম, যেটা দেখলে আমি ভয়টা, ভূতের এটা কেটে যাবে, মানে এই চিন্তাটা মাথা থেকে চলে চিন্তাটা যাবে। মাথা থেকে সরে যাবে। এরপরও আর সরে না। অনেকদিন পর আস্তে আস্তে
একটু সুস্থ হওয়া শুরু করলাম। তখন তখন ফকিরে ইয়া করলো, আপনার ঘর বন্ধ করে দিল। ঘর বন্ধ করতে আর একটু সুস্থ ফিল হচ্ছে। আচ্ছা আচ্ছা। তখন আমি মোটামুটি তখন ভালো মতো সুস্থ হই নাই, হ্যাঁ। কিন্তু এতে এক পর্যায়ে আমার ফুবু আসি বলতেছে, আমার বাড়িতে অনেকদিন হলো যাও না, এই জন্য একবার গেলা, তাও তো মানে ভূতে এমন একটা ঘটনা ঘটলো। ঘটনা ঘটলো। হুম, হুম, হুম। ঘটনা ঘটলো তো, যদি আমাকে আরেকবার যদি ডাকতে, তাহলে আমার এই ঘটনা ঘটতো না। আচ্ছা আচ্ছা। মানে কারণ আপনি যখন একাই বাইরে বেরিয়ে গিয়েছিলেন আপনার ফুপুর বাসা থেকে, যে কোথা থেকে শব্দটা আসছে, আপনার ফুপু বাসায় আসার পর বলছে যে সেই যে একবার গেলে সেখানে যাওয়ার পর একটা ভৌতিক ঘটনা ঘটলো, তো তুমি সেখানে যাওয়ার আগে যদি আমাকে একবার ডাকতে তাহলে এই ঘটনাটা ঘটতো না। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, জি জি জি। ওকে। তার প্রভু এভাবে সান্ত্বনা দেয়, কিন্তু আমার তারপরও ওই যে আবারও মনে হচ্ছে এই ঘটনাটা আমার ঘটছে। কেন না জানি মনে হচ্ছে আমাকে হয়তো ওই ভূত এসে আমাকে ধরবে। আচ্ছা আচ্ছা, মানে আপনার কাছে মনে হচ্ছে যে এই ঘটনাটা আবার আপনার সাথে ঘটবে, মানে হ্যাঁ, এরকম কিছু। জি জি জি। এর কিছুদিন পর ঠিক হলাম, একবার সুস্থ হলাম। জি। তারপর কিছুদিন পর আমি শহরে থেকে আমি যখন গ্রামে যাই সাইকেল নিয়ে, যেতে যেতে আমার সাইকেলটা মনে হচ্ছে ভারী হচ্ছে। আচ্ছা। ভারী হচ্ছে, তখন আমি সাইকেলটা থামলাম। থেমে একটু দেখি তো সাইকেলটা কিছু বাড়ছে নাকি, তখন দেখলাম না কোনো কিছু লাগে নাই বা ইয়া হয় নাই। তারপরে আবার চালানো শুরু করলাম। জি। আবারও তখনও হচ্ছে কি আটকে ধরছে। আমি যতই টানি ইয়া করি যেতে পারছি না। গেলে আমার ফির মনে হয় আগের জায়গাতে আছে। এক পর্যায়ে আমি একটা সময় সাইকেল থেকে হুরিশ করে ছেড়ে দিতে আমি এক পর্যায়ে পড়ে যাওয়ার অবস্থা হয়েছে। আচ্ছা আচ্ছা। আমি ফির তো ওখান থেকে উঠে ফির আবার সাইকেলে উঠে চালানোতে আমার মনে হচ্ছে তখন আমার পেছনে আরো হয়তো সাইকেল চালাচ্ছে, আলোর মতো দেখা যাচ্ছে। আমি তখন একটু নিঃশ্বাস পেলাম, আমার পাশে একজন আছে। তখন আর ভয় লাগছে। তারপরে অনেকক্ষণ যাতে যাতে দেখি তো পেছনের দিকে একটু ঘুরে কে আছে আমার কাছে। আচ্ছা আচ্ছা। তখন দেখি আর আমার পেছনে কেউ নেই। তখন আমি থেমে গেলাম। থেমে যাওয়ার পর কিছু সাইড থেকে আমার রাস্তার ডান পাশ থেকে এক লোক মনে হয় আসতেছে, এই অবস্থা লাইট জ্বালানো অবস্থায়। সে পর্যায়ে আমি ওখানে দাঁড়ালাম, দেখি কে আসতেছে। আচ্ছা আচ্ছা। তাকে পরে আসলো ওখান থেকে, অনেক দূর থেকে আমি মুখে দিয়ে দেখতেছি সে অনেক বড় জুব্বা, যেটা বলে জুব্বা পরে আছে। সে জুব্বা পরে থাকায় টুপি পাঞ্জাবি এগুলো পরে আছে। আমি তাকে সাথে নেওয়ার জন্য একটা মানুষ থাকলে আমার যাযাবরটা ভালো হতো। এ কারণে আমি দেখি তো ওনাকে ডেকে আসি, বা ওনার সাথে যাওয়া যায় কিনা। জি। এই কারণে আমি যখন ডাকতে যাই সে আর থাকে না, সে দূরে চলে যায়। সে চলে যাচ্ছে, আমিও তার পেছনে পেছনে যাচ্ছি। আসলে আমি এই মুহূর্তে আপনাকে থামিয়ে দিতে চাই, কারণ
আমাদের সম্প্রচার সময় ইতিমধ্যে শেষের পথে, হাতে খুব অল্প সময় আছে। তো যাই হোক, আমরা শুনছিলাম আমাদের আজকের অনুষ্ঠানের প্রথম অতিথি যিনি ছিলেন মাহিনুর ইসলাম মারুফ, ওনার এই ঘটনাটিও বেশ চমৎকার এবং দারুণ একটা জায়গায় মোড় নিচ্ছিল। যেমন উনি যখন সেখান থেকে ফিরছিলেন সেই সময় একজন সাদা জুব্বা পরা এক ব্যক্তিকে তিনি দেখতে পান এবং উনি চাচ্ছিলেন যেন কোনোভাবে এই পথটা তার সাথে যাওয়া যায় কিনা। কিন্তু যাই হোক, সময় যে আমাদেরকে বলে দিচ্ছে আমাদের এই পথে আর এগোনো সম্ভব হচ্ছে না আজকে, কারণ ঘড়িতে 10:57। তো এই মুহূর্তে আমাদের বিদায় ঘন্টা বেজে যাচ্ছে। আমরা অন্য কোনো দিন অন্য কোনো সময় না, অন্য এক এপিসোডে আমরা আবারও মাহিনুর ইসলাম মারুফকে আমন্ত্রণ জানাবো যদি ভূতবেলায় তিনি আসেন এবং এসে ওনার পরবর্তী ঘটনার বাকি অংশগুলো শেয়ার করেন। তো যাই হোক, আজকের অনুষ্ঠান কার কাছে কেমন লাগলো আপনারা কমেন্টে আমাদেরকে জানাতে পারেন। অনেক ভালো লাগলো। আজকে আমি মাহিনুর ইসলাম মারুফকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই, কারণ ওনার প্রথম থেকে যতগুলো ঘটনা ছিল সবগুলোই অথেন্টিক এবং ওনার ফ্যামিলির মেম্বারদের সাথে ঘটা এবং প্রথম ঘটনাটি ওনার নিজের সাথে ঘটা। তো সব মিলিয়ে আজকের অনুষ্ঠান বেশ চমৎকার ছিল। সেই সাথে যে দুটি মেইল ছিল, মেইলগুলোতে ঘটনাগুলো আসলে মূলত চমৎকার ছিল। তো যাই হোক, যারা যারা আমাদের সাথে যুক্ত ছিলেন প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ভূতবেলা থেকে। আমি রাতুল ছিলাম আপনাদের সাথে, সেই সাথে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আগামী বৃহস্পতিবার পর্যন্ত অপেক্ষা করার জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। Bella with Ratul. ভয়ের শুরু